ছাড়ুন, এভাবে কেন ধরেছেন? ও গড, আমার শিরদাঁড়া দিয়ে কেমন একটা অদ্ভুত ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। আপনার হাতটা এত গরম কেন? উফ, কেমন জানি লাগছে আমার। ম্যাডাম, এখন আহ উহ করার সময় না। কোমরের হাড়টা যদি 1 ইঞ্চি ডানে সরতো তবে ছিনতাইকারীর ছুরিতে আপনার দামি কিডনিটা আজ স্লাইস হয়ে কাবাব হয়ে যেত। একটু সোজা হয়ে দাঁড়ান তো। ধুকপুকানিটা আমি পিঠে অনুভব করছি। আপনি কি আমাকে এইভাবেই ধরে রাখবেন সারাটা পথ? আপনার গায়ের গন্ধটা কেমন জানি মেহনতি মানুষের মতো তীব্র। ইস, আপনাকে ছুঁয়ে থাকতে যা লাগছে না। বেশি রোমান্টিক স্বপ্ন দেখবেন না ম্যাডাম। আপনার কোমরে হাত দিয়েছি আপনাকে বাঁচাতে, আপনার সাথে রোমান্স করতে নয়। আপনার কোমরটা তো দেখি একদম ননির পুতুল, একটু জোরে ধরলেই ভেঙে যাবে। এই হাড় জিরজিরে শরীর নিয়ে একা কেন বেরিয়েছেন? বাসায় কি ভাত মাছ খাওয়ার চল নেই? শুধু কি ডায়েট করে জীবন পার করবেন? ঢাকার দুপুরের কড়া রোদ, নদী হায়দার, যার জীবন কাটে এসির হিমেল হাওয়ায়। আজ হুট করেই তার মনে হলো সে একটু সাধারণ জীবন অনুভব করবে। কলেজে যাওয়ার পথে সে ড্রাইভারকে ছেড়ে দিয়ে পায়ে হাঁটা ধরলো। হাতে দামি লেদার ব্যাগ, পরনে ডিজাইনার কামিজ। কিন্তু নির্জন গলির মোড়ে আসতেই দুই ছিনতাইকারী কালো আর ভ্যাবলা তার পথ আগলে দাঁড়ালো। কালোর হাতে চকচকে ছুরি। ওই আপু, চিল্লাইবি না একদম, ব্যাগটা দিয়া দে, নইলে এই ছড়ি দিয়া তোর ফর্সাকালে মানচিত্র আঁকা দেব। নদী ভয়ে নীল হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে পেছাতে গিয়ে হোঁচট খেলো। ঠিক তখনই একটা শক্ত হাত পেছন থেকে এসে নদীর কোমল কোমরটা ঝাপটে ধরল। আকাশটাকে এক হ্যাঁচকা টানে নিজের বুকের খুব কাছে নিয়ে এলো। নদীর জীবনে এই প্রথম কোনো পুরুষ মানুষের হাতের শক্ত স্পর্শ সরাসরি তার কোমরে লাগলো। এক মুহূর্তের জন্য মনে হলো পৃথিবীটা থমকে গেছে। সে চোখ বন্ধ করে থরথর করে কাঁপতে কাঁপতে আবল তাবল বলা শুরু করলো। আকাশ নদীর কোমরে হাতের ধরা আরো শক্ত করে, একদম কানের কাছে মুখ নিয়ে তাকে স্বাভাবিক হতে বলল। নদী আকাশের চোখের দিকে তাকিয়ে ঘোর লাগা গলায় আবারও যা তা বলা শুরু করে দিল। সে যেন আকাশের ছোঁয়ায় মোহিত হয়ে যাচ্ছিল। আকাশ বুঝলো পাগলের পাল্লায় পড়েছে। সে তাচ্ছিলের সাথে নদীকে ছেড়ে দিল। নদীর আগেও লজ্জায় লাল হয়ে বলল, কি? আপনি আমাকে হাড় জিরজিরে বললেন? আপনি জানেন আমি কে? আমার ফিগার মেনটেন করার জন্য আমি মাসে যা খরচ করি তা দিয়ে আপনার 7 জনম চলে যাবে। ফিগার দিয়ে ছিনতাইকারী তাড়ানো যায় না ম্যাডাম। এখন একটু দেয়ালে ঘেঁষট্টি খেয়ে দাঁড়ান, আমি আপনার ওই সস্তা ব্যাগটা উদ্ধার করে আনি। কালু আর ভ্যাবলা ব্যাগ নিয়ে দৌড় দিয়েছিল। আকাশ চিতার গতিতে দৌড়ে গিয়ে কালুর কলার ধরলো আর ভ্যাবলা লুঙ্গি চেপে ধরলো। রাস্তার মোড়ে তখন ভিড় জমে গেছে। ওরে বাবা, ভাই ভাই, কলা সারেন। আমি তো ভাবছিলাম আবুটা বড় লোকের মেয়ে, ব্যাগ নিয়ে দৌড় দিলে কেউ ধরতে পারবে না। আপনি তো দেখি ওয়াকিরাজ ঘোড়া। ব্যাগ চুরি করবি? দাঁড়া, তোদের এমন চেক দেব যে সারা জীবন মনে রাখবি। কান ধর, ওঠবোস কর 100 বার। আকাশ কালুর প্যান্টের বেল্ট একটানে খুলে ফেললো। আর ভ্যাবলার প্যান্ট তো এমনিতেই ঢিলে ছিল। মুহূর্তের মধ্যে দুজন দাঁড়িয়ে রইল শুধু ফুল কাটা হাফ প্যান্ট পরে। ভাই, প্যান্টটা দিয়ে দেন, মান ইজ্জত সব শেষ। বাসায় বউ দেখলে তো আমারে ঝাঁটা দিয়া পিটাইবো। বউ তো পরে পিটাবে, আগে তুই কান ধরে বল, আমি আর কোনোদিন বড় লোকের ব্যাগ ধরবো না। বাবা গো, কার পাল্লায় পড়লাম রে। ভাই, আপনার পা ধরে আমাদের প্যান্ট ফেরত দেন। রাস্তার লোক হাসিতে ফেটে পড়ল। আকাশ তাদের প্যান্ট দুটো পাশের ইলেকট্রিক খুঁটির মাথায় ছুড়ে দিল। কালো আর ভ্যাবলা বাবা গো বাঁচাও বলে হাফ প্যান্ট পরেই ভো দৌড় দিল। দৃশ্যটা দেখে নদী খিলখিল করে হাসতে শুরু করলো। নদীর হাসির শব্দে যেন আশেপাশে ফুল ফুটে উঠল। পাশের টং দোকান থেকে এগিয়ে এলো কাশেম ভাই আর তার সহকারী বল্টু। তারা আকাশকে ছোটবেলা থেকে চেনে। আরে আকাশ, তুই তো পুরাই অ্যাকশন হিরো হয়ে গেছিস। এই মায়াটারে তো বাঁচালি, কিন্তু ওর কোমরে যেভাবে হাত দিয়েছিলি, তো আমার মনে হইতাছে আজ রাতে কাজী অফিসে যাইতে হইব। মায়াটারে দেখছিস, একদম দুধে আলতা রং। কাজী অফিস কেন হায়েত ভাই, সরাসরি হানিমুনে পাঠাই দেন। আকাশ ভাই, ম্যাডামের কোমর ধরা আপনার হাতের কি অবস্থা? গরম ছ্যাঁকা খান নাই তো? বড় লোকের মেয়ের গায়ে চামড়া নাকি খুব পাতলা হয়। আকাশ হাশেম ভাইকে ধমক দেয়। হাশেম ভাই,
বেশি কথা বইলেন না, 1 কাপ তেতো চা দেন। আর বল্টু, তুই গিয়ে ওই প্যান্ট 2টা খুঁটি থেকে নামা, নইলে পুলিশ আইসা ঝামেলা করব। শুনুন মিস্টার আকাশ, আপনার সাহসের প্রশংসা করতে হয়, কিন্তু আপনি যেইভাবে ওই লোকগুলোর প্যান্ট খুলে নিলেন, ও মাই গড, আই লাভ ইট। বাই দ্য ওয়ে, আমি নদী হায়দার, শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান এম.এ. হায়দারের একমাত্র মেয়ে। আপনি চাইলে আমি আপনাকে আজই আমার পার্সোনাল বডিগার্ড হিসেবে চাকরি দিতে পারি। বেতন হবে আপনার কল্পনার বাইরে। আকাশ চায়ের কাপে চুমুক দিয়ে বলে, শুনুন মিস, বড়লোকের জেদি প্যাকেট, আপনার বাপের কত টাকা আছে সেটা দিয়ে আমার বিড়ির টাকাও আসবে না। আমি বড়লোকদের আর বড়লোকের এই আল্লাদি মেয়েদের দু চোখে দেখতে পারি না। আপনার সাথে কথা বলে আমার মূল্যবান সময় নষ্ট হচ্ছে। কি? আপনি আমাকে পাত্তাই দিলেন না? আপনি জানেন আমার সাথে 1 কাপ কফি খাওয়ার জন্য শহরের সব ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে? আমি কে জানলে আপনি আমার পায়ের কাছে বসে ক্ষমা চাইবেন। নদী যখন আকাশকে পরিচয় দিচ্ছে তখনই পাশের বাড়ি থেকে বেরিয়ে এলো পাড়ার সব থেকে ঝগড়াটে মহিলা মাজেদা কাকিমা আর তার মেয়ে রেশমি। ও মা, রাস্তার মাঝখানে এসব কি অসভ্যতা! আকাশ, তুই কি এই কচি মেয়েটারে ফুসলায় আনছিস? ওর বেশভূষা তো সুবিধাজনক মনে হইতাছে না। মুখ তো দেখি ময়দা দিয়া লেপা। আমাদের এই ধুলোবালি পাড়ায় ও টিকবে না রে। রেশমি নদীর ড্রেসটা দেখে হিংসেই জ্বলে ওঠে। মা দেখো, এই ড্রেসের গলাটা কত নিচু। এরা হলো বড় লোকের বিগড়ে যাওয়া মেয়ে। আকাশ ভাই, আপনি এসব সস্তা রোম্যান্স ছাড়েন, এদের জন্য আপনার মান সম্মান সব যাবে। কাকিমা, আপনারা ভেতরে যান তো, অকারণে সিন ক্রিয়েট করবেন না। এই মেয়েটাকে বিপদে দেখে সাহায্য করেছি মাত্র। নদী রেশমিকে পাত্তা না দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, শুনুন, আপনি আমাকে সস্তা বললেন? আমার ব্যাগটা যে ব্র্যান্ডের সেটা কিনতে হলে আপনার পুরো চায়ের দোকান আর ওই কাকিমার বাড়ি বিক্রি করে দিতে হবে। ব্যাগ দিয়ে যদি মানুষের দাম মাপা যেত, তবে হাশেম ভাইয়ের চায়ের কেটলিটা আপনার চেয়ে বেশি দামি হতো, কারণ ওটা মানুষের তৃষ্ণা মেটায়। আর আপনার ওই ব্যাগটা শুধু অহংকার বাড়ায়। যান, বাড়ি গিয়ে ড্রাইভারকে নিয়ে ঘোরাঘুরি করুন। এই রাস্তায় আপনাদের জায়গা নেই। আকাশ পকেটে হাত দিয়ে শীষ দিতে দিতে হাঁটতে শুরু করলো। নদী সেখানে পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার ইগোতে এক মস্ত বড় ধাক্কা লাগলো, কিন্তু সেই সাথে তার বুকের ভিতরে এক অদ্ভুত কম্পন শুরু হলো। আকাশ কোনো দিকে না তাকিয়ে চলে যাচ্ছে। নদী তার জীবনে প্রথম এমন কোনো পুরুষ দেখলো যে তাকে হাড় চিরচিরে বলেছে, আর তার পরিচয় শুনেও চলে গেল। তার জেদ এবার প্রেমের রূপ নিতে শুরু করলো। নদী পেছন থেকে চিৎকার করে, মিস্টার আকাশ, আপনি আমাকে এড়িয়ে যাচ্ছেন। আপনি জানেন না আপনি কি মিস করছেন। আজ পর্যন্ত কোনো ছেলে আমার মুখের উপর কথা বলার সাহস পায়নি, আর আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে ছাড়বো। দেখে নিয়েন আকাশ, আপনি একটা ইডিয়েট, কিন্তু আপনার এই ইডিয়েটগিরি আমার খুব পছন্দ হয়েছে। আকাশ পেছন ফিরে একবার হাত নাড়িয়ে তাচ্ছিলের হাসি হাসলো। নদী সেখানে দাঁড়িয়ে রইল পুরো ফিদা হয়ে। সে তার ফোন বের করলো। নদী ড্রাইভার কাশেমকে ফোন করে, হ্যালো কাশেম, তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসো, আমার হবু জামাইয়ের পিছু নিতে হবে। আজ থেকে আমার লাইফের একটাই মিশন, এই তেজি ঘোড়াকে আমি আমার রাস্তা বলে নিয়ে আসবো। ম্যাম, আপনি কি অসুস্থ? হবু জামাই পাইলেন কই? পেয়েছি রে কাশেম, পেয়েছি। যার হাতের চাপে আজ আমার কোমরের প্রথম ছোঁয়া লেগেছে, তাকে আমি আমার সারা জীবনের জন্য বুক করে ফেলেছি। এভাবেই শুরু হলো এক বড়লোক জেদি মেয়ের মধ্যবিত্ত তেজি ছেলের প্রতি পাগলামি। গত দিনের সেই ঐতিহাসিক ঘটনার পর নদী হায়দারের আর মাটিতে পা পড়ছে না। তার মন এখন উড়ে বেড়াচ্ছে সেই তেজি ছেলে আকাশের চারপাশে। বাড়িতে ফিরে সে তার রাজকীয় বেডরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। বড় বড় আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের কোমরটা একবার হাত দিয়ে দেখলো, আর মনে মনে আকাশের সেই প্রথম ছোঁয়ার কথা ভাবলো। ঠিক সেই মুহূর্তে তার ভেতরে রোমান্টিক সত্তা জেগে উঠল। সে ড্রেসিং টেবিলের উপর থাকা পারফিউমের বোতলটাকে মাইক্রোফোন বানিয়ে নাচতে শুরু করলো। নদী নাচতে নাচতে গাইছে, নিজে নিজেই মুচকি হাসছে। তু মেরি ধড়কন, তু মেরি জান, ওরে আকাশ তুই আমার পরাণ। উফ, ছেলেটা কি তেজি! আমাকে হাড় জিরজিরে বলল, আমার মতো এত সুন্দরীকে পচিয়ে দিল। এই তো আসল পুরুষ। শহরের সব হিরোরা তো আমার পায়ের নিচে পড়ে থাকে, কিন্তু আকাশ, ও তো একটা আস্ত জ্যান্ত কারেন্ট। নদী নাচতে নাচতে গাইছে, নিজে নিজেই মুচকি হাসছে। ঠিক সেই সময় নদীর ছোট ভাই নীল দরজা ধাক্কিয়ে ভেতরে ঢুকলো।
নীল হলো বাড়ির সব থেকে বড় বিচ্ছু। সে তার আপুর এই উন্মাদনা দেখে দরজার আড়ালে দাঁড়িয়ে সব ভিডিও করছিল। নীল খিলখিল করে হেসে ওঠে। আরে আরে, আমাদের বাড়ির আয়রন লেডি তো দেখি এখন রোমান্টিক পেতনি হয়ে গেছে। আপু, এই হিন্দি গানের সাথে ওই ব্যাটআপ নাচটাকে নতুন কোনো ব্যায়াম নাকি? আর ওই আকাশটাকে আমাদের পাড়ার ওই মুদি দোকানি আকাশ ভাই নাকি? নদী চমকে গিয়ে নাচ থামিয়ে দেয়। নীল, তুই আবার আমার রুমে ঢুকেছিস আর ভিডিও করছিস কেন? দে ফোনটা। ফোন দেবো না? এই ভিডিওটা যদি আমি আব্বুকে দেখাই তবে আব্বু ভাববে আমাদের নদীয়া আপুর মাথার স্ক্রু তো এক দুটা না, সবগুলোই ঢিলা হয়ে গেছে। আকাশটা কে শুনি, যার জন্য পারফিউমের বোতল নিয়ে আয়নামতি সেজেছিস? নদী নীলের কান টেনে ধরে। ওটা আকাশ না, ওটা আমার দুলা ভাই। আর খবরদার, আব্বুকে যদি কিছু বলিস তবে তোর ওই দামি গেমিং ল্যাপটপ আমি কালকে চুরমার করে দেব। ওরে বাবা তেজি ঘোড়া, ওরে বাবা তেজি ঘোড়া তো দেখে একদম জখম হয়ে গেছে। আপু, প্রেমে পড়া ভালো, তবে ওই আকাশের কাছে গেলে যেন আবার লাথি না খেতে হয়, সেটা একটু খেয়াল রাখিস। হা হা হা। নীল হাসতে হাসতে দৌড়ে পালালো। আর নদী বালিশ বুকে নিয়ে বিছানায় গড়াগড়ি খেতে খেতে ভাবতে লাগলো, কাল যেভাবেই হোক আকাশকে আবার দেখতে হবে। পরের দিন সকালে নদী নীলকে নিয়ে শহরের সব থেকে দামি শপিং মলে গেল। উদ্দেশ্য নীলকে একটা দামি ঘড়ি কিনে দিয়ে তার মুখ বন্ধ করা। নদী আজ অনেক ফিটফাট হয়ে বেরিয়েছে। যদি কোথাও আকাশের দেখা মিলে যায়। শপিং মলে ঢুকে সে একটা প্রিমিয়াম ঘড়ির শোরুমে ঢুকলো। সেখানে নদীর সাথে দেখা হলো তার বান্ধবী পিয়া আর পিয়ার বয়ফ্রেন্ড সোহেলের। হাই নদী, তুই এখানে? সচরাচর তুই তো অনলাইনে শপিং করিস, আজ হঠাৎ নীলের জন্য ঘড়ি কিনতে এসেছিস? নীলার একটা ঘড়ি দরকার ছিল, আর শপিং মলে আসলে একটু মানুষের সাথে ঝগড়া করা যায়, মুডটা ফ্রেশ হয়। নদী ডিসপ্লেতে থাকা একটা লিমিটেড এডিশন গোল্ডের ঘড়ি পছন্দ করলো। ঘড়িটা বেশ দামি এবং স্টাইলিশ। এক্সকিউজ মি, শোরুম বয়, এই ঘড়িটা প্যাক করুন। নীল, এটা তোর জন্য। ম্যাম সরি, এই ঘড়িটা অলরেডি একজন বুকিং করে রেখেছে, উনি এখনই নিতে আসবেন। আমি অন্য একটা দেখাতে পারি। বুকিং করেছে মানে কি? আমি নদী হায়দার, এই পুরো মলের অর্ধেক শেয়ার আমার বাবার। আপনি জানেন আমি কে? ডাবল টাকা দেব। ঘড়িটা আমাকেই দিতে হবে। ওই গ্রাহককে বলে দেবেন যে ঘড়িটা নদী হায়দারের পছন্দ হয়েছে। নদী, না থাক, অন্য ঘড়ি দেখ। লোকটার উপরও কেন চড়া হচ্ছিস? চুপ করো সোহেল। নদী হায়দার যেটা পছন্দ করে সেটা করে, সেটা কেউ কেড়ে নিতে পারে না। এই রফিক সাহেব, প্যাক করুন বলছি। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো। দোকানদার সাহেব, ঘড়িটা প্যাক করবেন না, এটা আমার। নদী তড়িৎ গতিতে পেছন ফিরে তাকালো এবং দেখলো নীল শার্ট আর জিন্স পরা আকাশ দাঁড়িয়ে আছে। আকাশকে দেখে নদীর হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম হলো। আকাশকে দেখে নদী স্তম্ভিত। তার মনে হলো শপিং মলের ভেতরে হাজার হাজার প্রজাপতি উঠতে শুরু করেছে। নদীর ওই অহংকারী চেহারাটা মুহূর্তের মধ্যে রোমান্টিক ভাবে গলে গেল। সোহেল আর পিয়া তো অবাক, নদী হঠাৎ এত শান্ত হয়ে গেল কেন? আকাশ দোকানদারের দিকে তাকিয়ে বলে, রফিক সাহেব, এই যে আমার বুকিং স্লিপ, ঘড়িটা দিন। নদী আকাশের চোখের দিকে তাকিয়ে একদম ফিদা হয়ে ফিসফিসিয়ে বলে, আকাশ, আপনি এখানে? আপনি কি এই ঘড়িটা নিতে এসেছেন? আরে সেই পাগলি ম্যাডাম, আপনি এখানেও ঝামেলা শুরু করেছেন। আমার ছোট ভাইয়ের জন্মদিনের জন্য এই ঘড়িটা 7 দিন আগে বুকিং দিয়েছি। এখন কি আপনার বাপের টাকা দিয়ে এটা কেড়ে নেবেন? আপু, এই কে সে আকাশ দুলা ভাই? একে দেখে তো বেশ হ্যান্ডসাম, কিন্তু এ তো দেখি পাগলি বলছে। নদী নীলাকে চুপ করিয়ে আকাশের সামনে গিয়ে আদুরে গলায় বলে, আকাশ, আপনি ভুল বুঝছেন। আমি জানতাম না এটা আপনার। আপনি নিলে তো আমার খুশির সীমানায় নেই। আপনি তো আমাদের ঘড়িটা আপনিই নিন। নদী আকাশের এত কাছাকাছি চলে এলো যে তার নিঃশ্বাস আকাশের গায়ে লাগছে। আকাশের সেই বুনো সুগন্ধ আর তেজি দৃষ্টি দেখে নদীর মাথা হঠাৎ ঝিমঝিম করে উঠল। সে রোম্যান্স আর উত্তেজনায় নিজেকে সামলাতে না পেরে টলমল করে আকাশের গায়ের উপর ঢলে পড়ল। আরে আরে, ধরুন ধরুন, ম্যাডাম তো অজ্ঞান হয়ে গেলেন। আকাশ নিরুপায় হয়ে নদীকে 2 হাতে ঝাপটে ধরলো যেন সে মাটিতে না পড়ে যায়। নদীর কোমরে আবার আকাশের শক্ত হাতের স্পর্শ লাগলো। নদীর জ্ঞান তখন অর্ধেক আছে। সে ইচ্ছে করেই চোখ বন্ধ করে পড়ে রইল যাতে আকাশ তাকে বেশিক্ষণ ধরে রাখে। হাই হাই, পানি আনেন, ম্যাডাম তো দেখি ফিদা হয়ে গেছেন। নদী, নদী, কি হলো তোর? আকাশ সাহেব, আপনি ওকে একটু বেঞ্চে বসান। আকাশ নদীকে কোলে তুলে পাশের সোফায় বসালো।
নদী মনে মনে নাচছে। ও গড, ও আমাকে কোলে তুলে নিল। আমি আজ এই সোফা থেকে উঠবই না। কয়েক মিনিট পর নদী ধীরে ধীরে চোখ মেলল। সে দেখল আকাশ বিরক্ত মুখে তার সামনে দাঁড়িয়ে আছে। নীল পাশে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। জ্ঞান ফিরেছে ম্যাডাম? আপনার হাড় জিরজিরে শরীরটা কিন্তু বেশ ভারী। ডায়েট চার্টটা কি শুধু দেখানোর জন্য? এই যে আপনার ঘড়ি রফিক সাহেবকে বলে দিছে আপনাকে দিয়ে দিতে। আমার ভাইয়ের জন্য আমি অন্য শোরুম থেকে কিনে নেব। আপনার সাথে ঝামেলা করার রুচি আমার নেই। নদী তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে পড়ে। না আকাশ, না, ঘড়িটা আপনিই নিন। আপনি ঘড়িটা না নিলে আমি এই মলের মাঝখানে দাঁড়িয়ে আবার অজ্ঞান হয়ে যাব। রফিক সাহেব, ঘড়িটা ওনাকেই দিন, টাকা আমি দিয়ে দিচ্ছি। আপনার টাকা আপনি পকেটে রাখুন, আমি কারো দয়া নেই না। চললাম। আকাশ ঘড়িটা না নিয়ে শোরুম থেকে গটগট করে বেরিয়ে গেল। নদী পাগলির মতো পিছু নিল। মলের বাইরে পার্কিং লটে গিয়ে নদী আকাশের হাত টেনে ধরল। আকাশ, কথা শুনুন। আপনি রাগ করছেন কেন? আমি তো আপনার ভালোর জন্যই চাইছি। আকাশ তীব্র রাগে হাত ঝামটা দিয়ে বলে, নদী হায়দার, আপনি কি আমাকে চেনার চেষ্টা করছেন না? আপনার এই আহ্লাদিপনা আর বড়লোকিগিরি আমার ঘরের দরজার বাইরে রাখুন। আপনার এই পিছু নেওয়া আমার একদম পছন্দ হচ্ছে না। ঠিক তখন নীল দৌড়ে এসে আকাশের সামনে দাঁড়ালো। দুলা ভাই, সরি। আকাশ ভাই, আপু তো আপনার জন্য পাগল হয়ে গেছে। ও কাল রাতে আয়নার সামনে আপনার নামে নিয়ে নাচছে। প্লিজ ওকে ধমক দেবেন না। আকাশ নীলকে দেখে পচানি মার্কা হাসিতে বলে, নীল ভাই, তোমার বোনকে একটু সামলাও, নইলে রাস্তাঘাটে আমার হাতে ও গণপিটুনি খাবে। আর তুমিও কি ওর মতো পাগল হয়ে গেছো? এই আয়না মতিকে নিজের ঘরে আটকে রাখো, রাস্তায় ছেড়ে দিও না। সবার ইজ্জত বিপন্ন হচ্ছে। আমি তো আপনার ভালোই চাইছি। আকাশ, আপনি যাই বলুন, আমি আপনাকে ছাড়ছি না। আপনার এই পচানিটাই তো আমার অক্সিজেন। অক্সিজেন না, ওটা বিষ। যান, বাড়ি যান। আকাশ তার মোটর বাইক স্টার্ট দিয়ে ধুলো উড়িয়ে চলে গেল। নদী সেখানে দাঁড়িয়ে নীলকে জড়িয়ে ধরে খুশিতে লাফাতে লাগলো। নীল, দেখেছিস? ও আমাকে আয়নামতি বলেছে। ও আমার কত যত্ন করে নাম দিয়েছে। ও আমাকে ভালোবাসে রে। আপু, ও তো তোকে গালি দিল। তুই কি সত্যি পাগল হয়ে গেছিস? গালি না, ওটা ভালোবাসা। নীল, আজ থেকে আকাশ শিকারের মিশন শুরু। কাশেম ড্রাইভার, গাড়ি বের করুন। কাল সকালে আমরা আকাশের পাড়ায় লিমুজিন নিয়ে হানা দেব। শপিং মল থেকে ফেরার পর নদীর মেজাজ যেন সপ্তম আসমানে। সে বাড়িতে ঢুকলো এক অদ্ভুত কোরের মধ্যে। ড্রয়িং রুমে নদীর বাবা এম.এ. হায়দার আর মা শাহানা বেগম গুরুতর মুখে সোফায় বসেছিলেন। নদীর উস্কো খুস্কো চুল আর গালের লাল আভা দেখে তারা প্রমাদ গুনলেন। বাবা খবরের কাগজ নামিয়ে বলল, নদী, তোমার কি কমন সেন্স বিলুপ্ত হয়ে গেছে? ড্রাইভার কাশেম বলল তুমি নাকি শপিং মলে এক সাধারণ ছেলের কোলে শুয়ে জ্ঞান হারিয়েছিলে। এই কি আমাদের বংশের শিক্ষা? আর বলো না গো, ওর কাণ্ড কারখানা শুনে তো আমার প্রেশার বেড়ে 200 হয়ে গেছে। নদী, ওই ছেলেটা কে? ওই ছোকরা তো তোকে হাত ঝিরঝিরে বলে গালি দিল সবার সামনে, এটাও আমরা জানি। নদী সোফায় গায়ে লিয়ে দিয়ে বলে, ওটা গালি না মা, ওটা হলো পুরুষালী আদর। আর বাবা, বংশের শিক্ষা দিয়ে কি হবে যদি মনে শান্তিই না থাকে? ওই ছেলেটার চোখে যে আগুন আছে তা দিয়ে আমার হৃদয়ের সব বরফ গলে পানি হয়ে গেছে। বাবা মা, তোমরা শুধু শুধু এনার্জি লস করছো। বাবা মা, তোমরা শুধু শুধু এনার্জি লস করছো। আপু এখন আকাশ জ্বরে ভুগছে। ও এখন সারা রাত ওই ছেলের নাম জপবে আর কোলবালিশকে আকাশ ভেবে জড়িয়ে ধরবে। দাদি, ও দাদি, তোমার নাতনি তো জ্যান্ত পাগল হয়ে গেছে। ঠিক তখনই সিঁড়ি দিয়ে রাজকীয় ভঙ্গিতে নেমে এলেন নদীর দাদি। দাদি এককালে জমিদার বাড়ির মেয়ে। প্রেমের বিষয়ে তিনি পিএইচডি হোল্ডার। তিনি নদীর মাথায় হাত বুলিয়ে বসার ঘরে নিয়ে এলেন। থাম তোরা। হায়দার, তুই কি ভুলে গেছিস শাহানাকে পাওয়ার জন্য তুই যখন ওই পাড়ার মাস্তানদের হাতে মার খেয়ে নর্দমায় পড়েছিলি? আমি তো তোকে তুলে এনেছিলাম। আর নদী প্রেমে পড়েছে, এতে দোষের কিছু নেই, কিন্তু স্বীকার করতে হলে বুদ্ধি লাগে। তিনি নদীর মাথায় হাত বুলিয়ে বসার ঘরে নিয়ে গেলেন। দাদি নদীকে নিয়ে তার নিজের ঘরে ঢুকলেন। নদী দরজার আড়ালে গ্লাস নিয়ে আড়ি পাতল। শোন মা, ছেলেরা হলো ওই বুনো ঘোড়ার মতো,
তুই যত সামনে যাবি ওরা তত লাথি মারবে। তোকে হতে হবে রহস্যময়ী। কাল যখন ওর সামনে যাবি দামি ওয়েস্টার্ন ড্রেস পরবি না। বাঙালির সব থেকে বড় অস্ত্র হলো শাড়ি। একটা লাল টকটকে শাড়ি পরবি, হাতে কাছের চুড়ি দিবি। আর শোন, ও যখন তোকে গালি দেবে তুই রাখবি না, তুই শুধু মুচকি হাসবি। দেখবি ওর রাগ পানি হয়ে গেছে। কিন্তু দাদি, ও তো আমাকে আয়নামতি বলে পচায়। ও তো আমাকে মানুষই মনে করে না। মানুষ মনে করে না বলেই তো তোকে নিয়ে এত ভাবছে। যে ঘৃণা করে না সে ভালোবাসতেও পারে না। লেগে থাক। আমি যখন তোর দাদুর পেছনে লেগেছিলাম উনি তো আমাকে পুলিশে দেয়ার ভয় দেখিয়েছিলেন। শেষে কি হলো? ওনার ঘরের চাবি এখন আমার কোমরে ঝোলে। দাদি, তুমি তো দেখি বড় মাপের লেডি ডন ছিলে। আপু দাদির প্রতি নিষ্ঠা, পরে আকাশ ভাই তোকে হাজাতে পারবে না। নদী দাদির পরামর্শে উজ্জীবিত হয়ে দাদিকে ঝাপটে ধরল। দাদির এই প্রেমের তালিম নদীর মনে আগ্নেয়গিরি জ্বালিয়ে দিল। পরদিন সকাল, নদী তার জীবনে প্রথমবার আলমারির নিচের ড্রয়ার থেকে একটা গাঢ় লাল রঙের ঢাকাই জামদানি বের করলো। সে কখনো শাড়ি পরে স্বাচ্ছন্দ্য বোধ করেনি, কিন্তু আজ আকাশের জন্য সে নিজেকে একদম অপ্সরা সাজাবে। সে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি পরতে গিয়ে 10 বার হোঁচট খেল। নদী আয়নায় নিজেকে দেখে মুচকি এসে বলে, উফ নদী হায়দার, তুই তো দেখি আজ আগুন লাগিয়ে দিবি। আকাশ যদি আজ তোকে দেখে না করে, তবে আমি নিজের নাম বদলে নালা করে দেব। এই লাল পাশ শাড়ি আর 2 হাতে 2 ডজন কাচের চুড়ি। আকাশ কি এবার হার মানবে? সে নিজেই নিজের সৌন্দর্যে ফিদা হয়ে আয়নার সামনে একটু নিচে নিল। এমন সময় নীল উকি দিল, ওরে বাবা, এ তো দেখি রক্ত জবা ফুটেছে। আপু, শাড়িটা কি একটু বেশি টাইট হয়ে গেল না? আকাশ ভাই যদি দেখে বিড়মি খেয়ে পড়ে যাবে। তবে ওনাকে অক্সিজেন দেওয়ার দায়িত্ব কিন্তু তোর জান তোকে দেখলে নির্ঘাত চারু নিয়ে তাড়া করবে। আমি চললাম দাদিকে বলতে যে নদী আপু এখন শাড়ি সুন্দরী, সে যে শিকার করতে যাচ্ছে। নদী কাশেম ড্রাইভারকে নিয়ে রওনা হলো আকাশের কলেজের উদ্দেশ্যে। তার হৃদয়ে তখন হাজারো প্রজাপতির নাচন। আকাশদের কলেজ ক্যাম্পাসে যখন নদীর সাদা লিমুজিন গাড়িটা ঢুকলো, পুরো কলেজ যেন থমকে গেল। গাড়ি থেকে নামলো নদী। লাল শাড়িতে তার রূপ যেন ফেটে পড়ছে। সবাই হাঁ করে তাকিয়ে আছে। এই পরীর মতো মেয়েটা এখানে কেন? নদী সরাসরি ক্যান্টিনের সামনে গিয়ে কয়েকটা ছেলেকে জিজ্ঞেস করলো, এই যে ভাইয়ারা, শোনো তো, আকাশ মাহমুদকে চেনো? নীল শার্ট পরে আসে, মেজাজটা সারাক্ষণ সপ্তমে থাকে, দেখতে হিরো হিরো ভাব। আরে আপনি আকাশের কেউ হন? ও তো আজ ক্লাসে আসেনি। আপনি কোনো সিনেমার হিরোইন নাকি? হিরোইন না, হবু বউ। আচ্ছা, ও কোথায় থাকে জানো? ঠিক তখন কলেজের এক মেয়ে রিয়া, সে মনে মনে আকাশকে প্রচন্ড পছন্দ করে। সে নদীর সামনে এসে দাঁড়ালো। রিয়ার পরনে সাধারণ সালোয়ার কামিজ। নদীর রাজকীয় সাজ দেখে তার হিংসেই পেট ফাটছে। এক্সকিউজ মি, আপনি আকাশকে খুঁজছেন কেন? আকাশ তো আপনার মতো আহ্লাদী মেয়েদের দু চোখে দেখতে পারে না। আর এই ভর দুপুরে শাড়ি পরে কলেজে আসাটা কি একটু বেশি ওভার অ্যাক্টিং হয়ে গেল না? এটা কলেজ, মুভির শুটিং স্পট না। নদী রিয়াকে উপন্যাস দেখে তার ছেলের হাসি দিয়ে বলে, ওভার অ্যাক্টিং না সোনা, এটাকে বলে রুচি। আর আকাশ কাকে পছন্দ করবে সেটা ওর ব্যাপার। তোমার এই গরিবী সাজ দেখে তো মনে হচ্ছে তুমি আকাশের বাড়িতে ঝিয়ের কাজ করো। যাও গিয়ে পড়াশোনা করো, রূপচর্চা তো তোমার কপালে নেই। কি আমাকে ঝি বললেন? আকাশ খুব সলিড ছেলে, ও আপনার মতো মিকি মেয়েকে কোনোদিনও পাত্তা দেবে না। পাত্তাও দেবে না? পাত্তা আমি ওর বুক চিরে বের করে আনবো। বাই দ্য ওয়ে রিয়া, তোর কাজলটা লেপটে গেছে, ঠিক করে নিও। রিয়া, তোমার কাজলটা লেপটে গেছে, ঠিক করে নিও, ভূত ভূত লাগছে। নদী রিয়ার মুখে চুনকালি মাখিয়ে গটগট করে চলে এলো। সে খবর পেল আকাশ এখন কফি ক্যাসেল নামক এক দোকানে ডিউটি দিচ্ছে। শহরের ব্যস্ত মোড়ে কফি শপ। আকাশ এখানে ওয়েটার এবং ক্যাশিয়ার হিসেবে পার্ট টাইম কাজ করে। সে তার কাজে খুব মনোযোগী। হঠাৎ কফি শপের কাচের দরজা ঠেলে নদী ঢুকলো। লাল শাড়ির আঁচলটা বাতাসে উড়ছে। হাতের চুড়ির ঝনঝনানি পুরো নিস্তব্ধ ক্যাফেতে ছন্দ তুলল।
আকাশ কফি বানাতে বানাতে আর চোখে তাকিয়ে হাত থেকে চামচ ফেলে দিল। সর্বনাশ, ওই ডাইনিটা এখানেও চলে আসছে। আজ তো দেখি শাড়ি পরে সং সেজেছে। কেন যে এই মেয়েটা আমার পিছু ছাড়ে না। নদী গিয়ে সরাসরি কাউন্টারের সামনে টুলটাতে বসলো। তার চোখের দৃষ্টি সরাসরি আকাশের চোখের গভীরে। একটা কড়া কফি দিন তো মিস্টার তেজি আকাশ। চিনি একদম দেবেন না, কারণ আপনার ওই সুন্দর রাগটাই আমার জন্য যথেষ্ট মিষ্টি। ম্যাডাম, এটা কফি শপ, এখানে প্রেমের আলাপ ফ্রি পাওয়া যায় না। কফি অর্ডার দিলে দিন, নইলে অন্য কাস্টমারকে জায়গা দিন। আর শোনো, এই ভর দুপুরে শাড়ি পরে এখানে নাটক করার মানে কি? নাটক না আকাশ, আমি দাদির কাছে শুনেছি ছেলেরা নাকি শাড়ি পরা মেয়ে দেখলে পাগল হয়ে যায়। তুমি কি এখনো সুস্থ আছো? আমি সুস্থ না অসুস্থ সেটা আমার ব্যাপার। এই নিন আপনার কফি, 550 টাকা হয়েছে। জলদি বিল দিয়ে বিদায় হন। নদী ইচ্ছা করেই বিল দেওয়ার সময় তার চুরি পরা হাতটা কাউন্টারের উপর রাখলো। আকাশ যখন টাকাটা নিতে গেল, নদী হঠাৎ আকাশের শক্ত হাতটা আলতো করে চেপে ধরল। আকাশের শরীরের ভেতর দিয়ে যেন একটা বৈদ্যুতিক ঝিলিক বয়ে গেল। আকাশ হাত সরিয়ে নেয়। এই অসভ্যতা করবেন না। পাবলিক প্লেসে হাত ধরছেন কেন? আমি তো হাত ধরিনি আকাশ, আমি তো আপনাকে অনুভব করতে চেয়েছি। আপনার হাতটা এত শক্ত কেন? আপনি কি সারাদিন পাথর ভাঙেন? ঠিক তখন কফি শপের ফ্লোরটা মাত্র মোছা হয়েছিল, তাই বেশ পিচ্ছিল ছিল। আকাশ যখন অন্য এক টেবিলের দিকে অর্ডার নিয়ে যেতে গেল, তার পা পিছলে গেল। নদী তৎক্ষণাৎ টুল থেকে উঠে গিয়ে আকাশকে ঝাপটে ধরল। এবার আর অনিচ্ছাকৃত নয়, নদী একদম ইচ্ছা করিয়ে আকাশকে নিজের বুকের কাছে টেনে নিল। আকাশের নাক সরাসরি নদীর ঘাড়ের কাছে থাকা চুলের গন্ধে ডুবে গেল। লাল শাড়ির রেশমি আঁচলটা আকাশের মুখে এসে লাগলো। কয়েক মুহূর্তের জন্য দুজন দুজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পেল। নদী ফিসফিস করে আকাশের কানে বলল, বাঁচিয়ে দিলাম কিন্তু। এবার কি থ্যাংক ইউ বলবেন না আমার জানো? আকাশ তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে নদীকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, উফ, আপনি কি সারাক্ষণ আমার পেছনে সাপের মতো লেগে থাকবেন? আপনার কি কোনো আত্মসম্মান নেই? আপনি বড়লোকের মেয়ে হতে পারেন, কিন্তু এভাবে কারো পিছু নেওয়াটা অত্যন্ত নিচু কাজ। আপনার এই শাড়ি বিলাস আমার কাছে সস্তা সার্কাস মনে হচ্ছে। আত্মসম্মান তো আমি আপনার ওই প্রথম ছোঁয়াতেই বিসর্জন দিয়েছি আকাশ। আপনি আমাকে যত পচাবেন আমি তত আপনার কাছে আসব। আর শোনো আকাশ, ওই লাল শাড়িটা কি তোমাকে একটুও টানছে না? লাল শাড়ি না, আপনি তো দেখি লাল মরিচ। সারাক্ষণ শুধু জ্বালাচ্ছেন। যান এখান থেকে, আপনার বোনকে সামলান। রাস্তাঘাটে এভাবে কোনো ভদ্র মেয়ে করে না। আপনার ভাই নীলকেও বলে দিব যেন আপনাকে শেকল দিয়ে বেঁধে রাখে। আমি তো ভদ্র হতে আসিনি, আমি আপনার হতে এসেছি। আপনি চাকরি শেষ করে যখন বেরোবেন, আমি বাইরে লিমুজিন নিয়ে অপেক্ষা করব। আমি আপনার সাথে যাব না। আমি ড্রেন দিয়ে পালাবো, তাও আপনার গাড়িতে উঠব না। ট্রেন দিয়ে পালালে আমি নর্দমা হয়ে আপনার সাথে মিশে যাব আকাশ। আকাশ রাগে কফির গ্লাস ধুতে শুরু করলো। আর নদী কফি শপের কোনায় বসে এক মনে আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসতে লাগলো। সে মনে মনে ভাবলো, দাদি ঠিকই বলেছে, বুনো ঘোড়াকে বশ করতে হলে একটু আদর করে একটু পচানি দুটোই লাগে। পরদিন সকাল থেকে ইউনিভার্সিটির ক্যাম্পাসে এক অদ্ভুত চাঞ্চল্য। আকাশ তার বন্ধুদের সাথে লাইব্রেরির সামনে বসে নোটস চেক করছিল। আকাশ সাধারণ একটা ছাই রঙের শার্ট পরেছে, চোখে মুখে সেই চেনা গাম্ভীর্য। ঠিক তখনই গেটের সামনে 4-5টা দামি পাজেরো গাড়ি এসে থামলো। আকাশ আর চোখে তাকিয়েই দীর্ঘশ্বাস ফেলল। সে জানে এই সাইক্লোন কার সৃষ্টি। গাড়ি থেকে নামলো নদী, তবে আজ সে একা নয়, সাথে নিয়ে এসেছে একদল প্রফেশনাল মিউজিশিয়ান আর বিশাল এক ফুলের তোড়া। নদীর পরনে আজ সাদা রঙের একটা শিফন শাড়ি, চুলে তাজা গোলাপ, একদম যেন স্বর্গ থেকে নেমে আসা কোনো অপ্সরা। আকাশ বন্ধুদের দিকে তাকিয়ে বলে, ছেলেরা, তোরা পালানোর রাস্তা খোঁজ। ওই আপরটা আবার আসছে। আজ নির্ঘাত কোনো বড় নাটক হবে। আরে আকাশ, তুই তো দেখি জ্যান্ত লটারি লেগে গেছিস। দেখ দেখ, নদী আপু তো আজকে সরাসরি দেবদাস মুভির পারু হয়ে আসছে। ওই মিউজিক ব্যান্ডটা কি তোর জন্য নাকি? নদী হঠাৎ ক্যাম্পাসের স্টেজে উঠে যায়। সে ক্যাম্পাসের মাঝখানে দাঁড়িয়ে স্পিকারে ঘোষণা করে, মনোযোগ দিন সবাই,
আজ এই ক্যাম্পাসে সবচেয়ে গম্ভীর এবং তেজির ছেলে আকাশ মাহমুদের জন্য আমার একটা বিশেষ ঘোষণা আছে। আকাশ, তুমি কি আছো নাকি লাইব্রেরির বইয়ের ভেতরে মুখ লুকিয়ে আছো? পুরো ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা বারান্দায় ভিড় জমালো। আকাশ রাগে গড় গড় করতে করতে ভিড় টেনে সামনে এলো। নদী, এই পাগলামির মানে কি? এটা ইউনিভার্সিটি, কোনো শুটিং স্পট না। দয়া করে এই সস্তা সার্কাস বন্ধ করুন এবং এখান থেকে বিদায় হন। নদী মুচকি হেসে আকাশের সামনে এসে দাঁড়ায়। সস্তা? আকাশ, এই আয়োজন করতে আমার বাবার যা খরচ হয়েছে তা দিয়ে তোমার এই পুরো লাইব্রেরির সব বই নতুন করে কেনা যাবে। আর আমি তো আজ তোমার রাগ ভাঙাতে আসিনি, আমি আজ তোমাকে জয় করতে এসেছি। নদী হাতের গোলাপ ফুলগুলো আকাশের পায়ের কাছে ছড়িয়ে দিল। আকাশের বন্ধুরা হাসাহাসি করছে আর আকাশ লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছে। ঠিক তখনই নদীর সংকেতে মিউজিশিয়ানরা বেহালা বাজাতে শুরু করলো। পুরো ক্যাম্পাসের আবহাওয়া যেন রোমান্টিক কোনো মুভির দৃশ্যে পরিণত হলো। নদী হঠাৎ সবার সামনে আকাশের সামনে এক হাঁটু গেড়ে বসে পড়ল। তার হাতে তখন একটা হীরা বসানো আংটি, যা সূর্যের আলোয় ঝিলমিল করছে। আকাশ মাহমুদ, আপনি আমাকে হাড় জিরজিরে বলেছেন, পাগলি বলেছেন, এমনকি অপমানও করেছেন, কিন্তু আপনার ওই রাগী চোখেই আমি আমার পৃথিবী খুঁজে পেয়েছি। আমি নদী হায়দার আজ সবার সামনে আপনাকে প্রপোজ করছি। আপনি কি এই পাগলির দায়িত্ব নেবেন? উইল ইউ বি মাই ফরএভার? পুরো ক্যাম্পাসে তখন শোরগোল। কবুল বলো, কবুল বলো। আকাশের মেজাজ তখন তুঙ্গে। সে দেখলো তার কলেজের সেই প্রতিদ্বন্দ্বী রিয়া এক কোণায় দাঁড়িয়ে হিংসে জ্বলছে। আকাশ, তুমি কি সত্যি এই নাটকবাজ মেয়েকে জালে পা দেবে? ও তো টাকা দিয়ে ভালোবাসা কিনতে চাইছে। নদী রিয়ার দিকে না তাকিয়েই বলে, টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না রিয়া, কিন্তু ভালোবাসা প্রকাশের জন্য টাকা তো লাগে। আকাশ, চুপ করে থেকো না, কিছু তো বলো। নদী, আপনি কি সত্যি চান আমি সবার সামনে আপনাকে বেইজ্জত করি? এই আংটি সরিয়ে নিন। আমি আপনাকে ভালোবাসি না এবং কোনোদিন বাসবো না। আপনার মতো অহংকারী আর ব্যক্তিত্বহীন মেয়ে আমার জীবনের যোগ্য নয়। অহংকার? আমার তো কোনো অহংকার নেই আকাশ। থাকলে কি আমি এই ধুলোবালি ক্যাম্পাসে আপনার সামনে হাঁটু গেড়ে বসতাম? আমি আপনাকে ভালোবাসি আর আমি জানি আপনিও আমাকে ফিল করেন। আপনার ওই কফি শপের ছোঁয়া কি মিথ্যে ছিল? আকাশের অস্বস্তি চরমে পৌঁছালো। সে বুঝতে পারছে সবাই তাকে নিয়ে মজা নিচ্ছে। নদী যখন বারবার আকাশের হাত ধরার চেষ্টা করছিল আর জেদ ধরছিল যে আকাশকে আংটিটা পরতেই হবে, তখন আকাশ আর নিজেকে সামলাতে পারল না। নদীর পাগলামে যখন শালীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছিল, তখন আকাশ হুট করে নদীর হাতটা ঝামড়া দিয়ে সরিয়ে দিল। আকাশ, জেদ করো না, দেখো আমি আজ কত যত্ন করে সেজেছি, তুমি শুধু একবার হ্যাঁ বলো। নদী যখন আকাশের শার্টের কলার ধরে নিজের দিকে টানতে চাইল, তখন আকাশ তীব্র রাগে নদীর গালে এক কড়া চড় বসিয়ে দিল। ঠাস! পুরো ক্যাম্পাস এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। মিউজিক থেমে গেল। নদীর হাতের আংটিটা ছিটকে দূরে গিয়ে পড়ল। নদীর ফর্সা গালে আকাশের আঙ্গুলের লাল ছাপ স্পষ্ট হয়ে উঠল। নদী স্তব্ধ হয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে অঝরে জল পড়তে শুরু করলো। যথেষ্ট হয়েছে নদী হায়দার, অনেক সহ্য করেছি আপনার এই নোংরা নাটক। আপনি ভেবেছেন টাকা থাকলে সব কিছু কেনা যায়? আপনি আমাকে সবার সামনে সার্কাসের বানর বানিয়েছেন। এই চটটা আপনার ওই বিশ্রী জেদের পাওনা ছিল। এখন এখান থেকে মুখ কালো করে বিদায় হন, নইলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। নীল নদীর ছোট ভাই যে আড়লে ছিল সে দৌড়ে এলো। আকাশ ভাই, আপনি আমার আপুর গায়ে হাত তোলেন? আপনি জানেন ও আপনার জন্য কতটা পাগল? পাগল হলে ওকে মেন্টাল হসপিটালে নিয়ে যাও নীল। ইউনিভার্সিটিতে এনে পাগলামি করানোর জায়গা এটা নয়। তোমাদের এই বড়লোকি ফুটানি আমার জুতোর তলায় থাকে। বিদায় হও। আকাশ থমথমে মুখ নিয়ে ভিড় ঠেলে নিজের ক্লাসের দিকে চলে গেল। নদীর বন্ধুরা এবং ক্যাম্পাসের সবাই ছিছি করতে লাগলো। নদী তখনও মেঝেতে বসে কাঁদছিল। সবাই ভেবেছিল এই ঝড় খেয়ে নদী হয়তো লজ্জায় আর কোনোদিন আকাশের সামনে আসবে না। কিন্তু নদী হায়দার তো সাধারণ কোনো মেয়ে নয়। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে জল থাকলেও ঠোঁটে এক অদ্ভুত জেদি হাসি ফুটে উঠল। সে তার ওড়না দিয়ে গালের রক্ত আর জল মুছে নিল। নদী গলার স্বর শক্ত করে, আকাশ, তুমি আমাকে চড় মেরেছো। তুমি জানো আজ পর্যন্ত আমার বাবাও আমার গায়ে হাত তোলেনি, কিন্তু তোমার এই হাতের স্পর্শটা আমার কাছে তলোয়ারের মতো লেগেছে। আপু, এবার অন্তত বাড়ি যান। আকাশ তো আপনাকে সবার সামনে পচিয়ে দিল। পটিয়েছে? ও
ও তো আমাকে আরো বেশি আপন করে নিল। ও আমাকে চর মেরেছে মানে ও আমাকে স্পর্শ করেছে, ও আমার উপর অধিকার দেখিয়েছে। শোনো সবাই, আকাশ মাহমুদ আমাকে চর মেরেছে, এর মানে হলো ও এখন থেকে আমার ডাবল পাওনা হয়ে গেল। আমি এই চরের শোধ নেব ভালোবাসার চুমু দিয়ে। পুরো ক্যাম্পাস নদীর এই ডায়লগ শুনে আকাশ থেকে পড়ল। রিয়া তো রাগে নিজের চুল ছিঁড়তে বাকি রাখলো। আপু, তুই কি সত্যি পাগল হয়ে গেছিস? ও তোকে অপমান করলো আর তুই হাসছিস? যে প্রেমে অপমান নেই সে প্রেম সস্তা নীল। আকাশ আমাকে আজ এক নতুন চ্যালেঞ্জ দিয়েছে। ও ভেবেছে চর মারলে আমি পালিয়ে যাব। ভুল। ও আমাকে যত ঘৃণা করবে আমি তত ওর গায়ের সাথে আঠার মতো লেগে থাকবো। আকাশ, তুমি ক্লাসে গিয়ে বসো, আমি তোমার জন্য বাইরের বিরিয়ানি নিয়ে অপেক্ষা করছি। নদী তার বডিগার্ডদের বলল সব ফুল আর সাজসজ্জা সরাতে। সে তার লিমুজিনে গিয়ে বসলো, কিন্তু চলে গেল না। সে ঠিক করলো আকাশ ক্লাস শেষ করে বের হওয়া পর্যন্ত সে গেটের সামনেই বসে থাকবে। আকাশের সেই কড়া চর নদীর ভেতরের পাগলামিকে যেন 10 গুণ বাড়িয়ে দিল। আকাশ ক্লাসে বসে ঘামছিল আর ভাবছিল, এই মেয়ে কি মানুষ নাকি জ্যান্ত কোনো আপদ? চর খেয়ে ওর লজ্জা নেই? ইউনিভার্সিটির ক্যাম্পাসে সবার সামনে আকাশের হাতের কড়া চর খেয়ে নদী যখন বাড়িতে ফিরল, পুরো বাড়ি তখন থমথমে। নীল ভেবেছিল নদী আজ ঘরবাড়ি ভাঙচুর করবে, আকাশকে জেলে পাঠানোর ব্যবস্থা করবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নদী একদম শান্ত। তার গালে তখনও আকাশের আঙ্গুলের দাগ স্পষ্ট, কিন্তু তার ঠোঁটে এক রহস্যময়ী হাসি। নদী সরাসরি তার দাদির ঘরে গিয়ে ঢুকলো। দাদি পানির বাটা নিয়ে বসেছিলেন। নাতনিকে এ অবস্থায় দেখে তিনি চমকে উঠলেন। ওরে মা, এ কি দশা তোর? গাল তো দেখি লাল হয়ে ফুলে আছে। ওই ছোকরা কি সত্যিই তোকে চর মেরেছে? নদী দাদির কোলে মাথা রেখে, হ্যাঁ দাদি, ও আমাকে চর মেরেছে। আর জানো, ওই চরটা খাওয়ার পর আমার মনে হলো আমি ওর হৃদস্পন্দন অনুভব করতে পারছি। ও আমাকে ঘৃণা করে না দাদি, ও আসলে ভয় পায়। ও ভয় পায় যে আমি ওর মায়ায় পড়ে যাব। আপু, তুই কি পাগল? ও তোকে অপমান করলো আর তুই রোমান্স করছিস? দাদি, একে তাড়াতাড়ি পাবনা পাঠাও, না হলে ও আমাদের ফ্যামিলিকে জেলে পাঠাবে। থাম তো বিচ্ছু। শোন নদী, চর মারা মানে হলো অধিকার দেখানো। ও যখন হাত তুলেছে তার মানে ও তোর অস্তিত্ব স্বীকার করেছে। এখন তোকে চূড়ান্ত চাল চালতে হবে। ওর ডেরায় হানা দে, ওর মা বাবার মন জয় কর। মধ্যবিত্ত ছেলেদের দুর্বল জায়গা হলো তাদের পরিবার। আমিও সেটাই ভেবেছি দাদি। কাল আমি ওর বাড়িতে যাব, তবে খালি হাতে নয়। নীল, কাশেম ড্রাইভারকে বল 5 ডেকচি বিরিয়ানি আর 20 কেজি মিষ্টির অর্ডার দিতে। আকাশের পুরো পাড়াকে আজ আমি ভোজ খাওয়াবো। সর্বনাশ, আকাশ ভাই তোকে দেখলে এবার আজ তো জ্যান্ত পুঁতে ফেলবে। নদী দাদির পরামর্শে তার পরবর্তী মিশনের প্ল্যান তৈরি করলো। সে আজ আর নদী হায়দার নয়, সে আজ আকাশের জেদি প্রেমিকা। পরদিন সকাল। আকাশের পাড়াটা বেশ শান্ত, মধ্যবিত্ত এলাকা, সবাই যে যার কাজে ব্যস্ত। হঠাৎ পাড়ার মোড়ে বড় বড় স্পিকারে গান বাজতে শুরু করলো। গান প্রেমে একবারই এসেছিল নীরবে। এলাকাবাসী অবাক হয়ে দেখলো সেই বিশাল সাদা লিমুজিন আর পেছনে কয়েকটা ভ্যান ভর্তি বিরিয়ানির হাড়ি আর মিষ্টির কার্টন। গাড়ি থেকে নামলো নদী। আজ তার সাজগোজ একদম সাধারণ, একটা হালকা নীল রঙের সুতির শাড়ি, কপালে ছোট্ট টিপ। সে আকাশের বাড়ির সামনে দাঁড়িয়ে মাইক হাতে নিল। মনোযোগ দিন পাড়াবাসী, আমি নদী হায়দার। এই পাড়ার রত্ন আকাশ মাহমুদ কাল ইউনিভার্সিটিতে এক ঐতিহাসিক কাজ করেছেন। সেই খুশিতে আমি আজ পুরো পাড়াকে বিরিয়ানি আর মিষ্টি খাওয়াতে এসেছি। সবাই লাইনে দাঁড়ান। পাড়ার ছেলেরা ঝোল্টু, বল্টু আর হাসেম ভাই বিরিয়ানির গন্ধে পাগল হয়ে গেল। আরে, আকাশ তো দেখি ভাগ্য করে জন্মেছে। এমন বউ পাইলে আমি প্রতিদিন চড় খাইতাম। নদী আপু, আপনি টেনশন করবেন না, আমরা আকাশ রে বুঝাই কমু। আকাশের কপাল, লিমুজিনে কইরা বিরিয়ানি আনছে। আকাশ কই, ওরে ডাকে আন। ঠিক তখন আকাশ লুঙ্গি আর গেঞ্জি পরে বালতি হাতে টিউবওয়েলের কাছে যাচ্ছিল। বাইরে এই জটলা আর নদীর কণ্ঠ শুনে সে স্তব্ধ হয়ে গেল। সে দেখলো তার বাড়ির দরজায় নদী দাঁড়িয়ে সবাইকে মিষ্টি বিলি করছে। আকাশ দাঁতে দাঁত চেপে নদীর সামনে গিয়ে বলে, নদী, আপনার কি একটু লজ্জা নেই? কালকের চটটা কি যথেষ্ট ছিল না? আমার বাড়ির সামনে এই সার্কাস বন্ধ করুন।
নদী মিষ্টির প্যাকেট আকাশের হাতে ধরিয়ে দিয়ে আদুরে গলায় বলল, আরে আকাশ, আপনি এত রাগ করেন কেন? আমি তো আপনার পাড়ার মানুষের সেবা করছি। আর মা কোথায়? আমি ওনার জন্য নিজের হাতে বানানো পায়েস এনেছি। আকাশ দেখল তার মা সবিতা বেগম কৌতূহল নিয়ে দরজায় এসে দাঁড়িয়েছেন। নদী চট করে গিয়ে ওনার পা ছুঁয়ে সালাম করলো। আকাশের মা সবিতা বেগম নদীকে দেখে অবাক। এত সুন্দর আর অভিজাত একটা মেয়ে ওনার পা ছুঁয়ে সালাম করছে, এটা তিনি কল্পনাও করেননি। আকাশ নদীকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু সবিতা বেগম তাকে ধমক দিলেন। আকাশ, অতিথির সাথে এমন করিস না। আহা, মা কত সুন্দর। তুই ভেতরে আয় মা। তুই নাকি বিরিয়ানি এনেছিস? হ্যাঁ মা, আকাশ কাল আমার জন্য অনেক কিছু করেছে, তাই ভাবলাম আপনাদের একটু মিষ্টি মুখ করাই। মা, আমি আপনার জন্য আজ দুপুরের রান্নাটা করতে চাই, আপনি একটু রেস্ট নিন। মা, ওরে রান্নাঘরে পাঠাইও না। ও ডিম ভাজতে গিয়া পুরো ঘরে আগুন লাগাইয়া দিবে। নদী, আপনি নাটক বন্ধ করেন। আকাশ, তুমি চুপ করো, আমি আজ রান্না করবই। নদী রান্নাঘরে ঢুকে পড়ল। জীবনে প্রথম সে উনুন দেখল। সবিতা বেগম তাকে মশলা দেখিয়ে দিলেন, কিন্তু আকাশ জানতো নদী আসলে কিছুই পারে না। সে রান্নাঘরে গিয়ে উকি দিয়ে দেখল নদী ডাল রাঁধতে গিয়ে পুরো রান্নাঘর ধোঁয়ায় ভরিয়ে ফেলেছে। এই যে মাস্টার শেফ, ডালের ভেতরে কি আপনি সাবান দিয়েছেন? এত ফেনা কেন? আর ধোঁয়ায় তো দম বন্ধ হয়ে আসছে। নদী ধোঁয়ায় কাশতে কাশতে অবস্থায় যায়। আকাশ, সাহায্য করো না, পেঁয়াজ কাটতে গিয়ে আমার চোখ জলে শেষ হয়ে যাচ্ছে। আকাশ নিরুপায় হয়ে নদীর পেছনে গিয়ে দাঁড়ালো। ধোঁয়ার মধ্যে আকাশ নদীর হাত থেকে খুন্তিটা কেড়ে নিল। ঠিক সেই সময় নদীর শাড়ির আঁচলটা আকাশের ঘড়িতে আটকে গেল। আকাশ নদীকে সামলাতে গিয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরল। মুহূর্তের জন্য দুজন খুব কাছাকাছি। আকাশের তপ্ত নিঃশ্বাস নদীর ঘাড়ে লাগছে। বাঁচিয়ে দিলেন তো আকাশ, আপনি তো খুব ভালো সাহায্যকারী। আকাশ তাড়াতাড়ি সরে গিয়ে বলে, ফালতু কথা বলবেন না, শাড়িটা ছাড়ান। আপনি থাকলে আমার ঘরে বিপদ অনিবার্য। নদী মুচকি হাসলো। সে বুঝলো আকাশের রাগ আসলে একটা দেয়াল মাত্র, যা ধীরে ধীরে ধসে পড়ছে। দুপুরে যখন নদী বিরিয়ানি বিলি শেষ করলো, পাড়ার ক্লাবের ছেলেরা আকাশকে ঘিরে ধরলো। ক্লাবের সভাপতি মোতালেব চাচা আকাশকে জেরা করতে বসলেন। আকাশ, এই মেয়েটা তো দেখলাম খুব লক্ষ্মী, ও তোরে এত ভালোবাসে, আর তুই ওরে চর মারলি। আমাদের পাড়ার ইজ্জত তো তুই শেষ করলি। আর ঠিক কথা আকাশ, তুই যদি নদিয়াপুরে বিয়া না করস, তবে আমরা তোরে পাড়া সারা করবো। এমন বিরিয়ানি আমরা আগে কোনোদিন খাই নাই। নদী মাঝখানে এসে দাঁড়ায়। চাচা, আকাশকে বকবেন না, ও আসলে লজ্জা পায়। আকাশ, আমি আজ সবার সামনে বলছি, তুমি যদি আমাকে 1 সপ্তাহের মধ্যে হ্যাঁ না বলো, তবে আমি এই পাড়ার মোড়ে অনশন শুরু করব। না খেয়ে মরে যাব, তবুও তোমার পেছন ছাড়বো না। নদী, আপনি কি আমাকে শান্তিতে থাকতে দেবেন না? আমি আপনাকে পছন্দ করি না, ব্যাস। পছন্দ করো না, কিন্তু কাল চর মারার পর তোমার চোখ ছলছল করছিল কেন? আকাশ, তুমি আমাকে যত দূরে ঠেলবে, আমি তত তোমার বুকের কাছে চলে আসব। এই যে মাও এখন আমার পক্ষে। সবিতা বেগম নদীর মাথায় হাত বুলিয়ে দিলেন। আকাশ দেখল সে নিজের পাড়াতেই এখন পরবাসী। সবাই নদীর ভক্ত হয়ে গেছে। আকাশ, আমি এখন যাচ্ছি, কাল কিন্তু সকালে আমি আবার আসবো তোমার জন্য টিফিন নিয়ে। আর হ্যাঁ, গালে ওই চরের দাগটা কিন্তু আমি এখনো মুছিনি, ওটা আমার কাছে তোমার প্রথম উপহার। নদী শীষ দিতে দিতে তার লিমুজিনে গিয়ে বসলো। আকাশ দরজায় দাঁড়িয়ে নিজের কপাল চাপড়াচ্ছিল, আর ঝন্টু বল্টুরা বিরিয়ানির হাড়ি নিয়ে নাচানাচি করছিল। আকাশের বাড়িতে বিরিয়ানি ভোজ আর ভালোবাসার হাঙ্গামা চালিয়ে নদী যখন বিজয়ী বেশে বাড়ি ফিরল, তখন সে জানতো না তার জন্য বাড়িতে এক আগ্নেয়গিরি অপেক্ষা করছে। নদীর এই রাস্তার ছেলের পেছনে পাগলামি এখন আর গোপন নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম আর পাড়ার লোকের কানাকানিতে নদীর বাবা হায়দার এখন রাগে হিতাহিত জ্ঞান শূন্য। লিমুজিন থেকে নেমে নদী শীষ দিতে দিতে বাড়ির ভিতর ঢুকছিল। তার হাতে তখনও আকাশের বাড়ির সেই পোড়া ডালের গন্ধ মাখানো আঁচল। কিন্তু ড্রয়িং রুমে পা রাখতেই তার সব আনন্দ কর্পূরের মতো উবে গেল। পুরো বাড়ি থমথমে। তার বাবা হায়দার হাতে একটা চাবুক নিয়ে দাঁড়িয়ে আছেন, আর মা শাহানা বেগম সোফায় বসে ফুপিয়ে কাঁদছেন। দাঁড়াও নদী, এক পাও আর সামনে বাড়াবে না। তুমি আজ কোথায় গিয়েছিলে? বাবা, আমি একটু বাইরে গেছিলাম। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি ওই বস্তির ছেলের বাড়িতে গিয়ে বিরিয়ানি বিলি করছো? পাড়ার লোকে আমাকে ফোন করে হাসাহাসি করছে।
যে হায়দার সাহেবের মেয়ে এক রাস্তার ছেলের পা ধোয়া পানি খাচ্ছে। এই কি আমাদের বংশের মর্যাদা? বাবা, আকাশ কোনো রাস্তার ছেলে নয়। ও পড়াশোনা করে, কাজ করে, আমি ওকে ভালোবাসি। এতে বংশের মর্যাদা কমবে কেন? ঠাস। আকাশের পর আজ নিজের বাবার হাতে দ্বিতীয়বার চড় খেল নদী। তবে এই চড়টা ছিল অপমানের। নদী ছিটকে সোফার উপর পড়ে গেল। ভালোবাসা? এই ফকিরের ছেলের সাথে তোমার বিয়ে দেব আমি? কাল থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। তোর সব ক্রেডিট কার্ড, ফোন আর গাড়ি আমি বাজেয়াপ্ত করলাম। যদি আরেকবার ওই ছেলের নাম মুখে আনিস তবে তোকে আমি ত্যায্য করে দেব। নদী গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে বসে রইল। তার চোখ দিয়ে জল পড়ছে না, বরং এক অদ্ভুত জেদ খেলা করছে। সে বাবার দিকে তাকিয়ে শুধু বলল, বাবা, তুমি আমার শরীর বন্ধ করতে পারবে, কিন্তু আমার আকাশকে নয়। নদীকে তার নিজের ঘরে তালাবদ্ধ করে রাখা হলো। বাইরে 2 জন বডিগার্ড মোতায়েন করা হয়েছে। ঘরের ভেতর নদী ছটফট করছে। সে জানে আকাশ এখন কি ভাবছে। আকাশ হয়তো ভাবছে নদী ভয় পেয়ে পালিয়েছে। ঠিক তখনই ভেন্টিলেটর দিয়ে একটা চিরকুট ভেতরে পড়ল। এটা নীল পাঠিয়েছে। নীল বাইরে থেকে ফিসফিস করে, আপু আপু, আব্বু তো পুরো হিটলার হয়ে গেছে। তোর সব ফোন নিয়ে গেছে, কিন্তু চিন্তা করিস না, আমি আমার একটা ব্যাকআপ ফোন তোকে দিচ্ছি, দৌড়ে দিয়ে টান দিয়ে নে। নদী জানালার গ্রিল দিয়ে দড়ি নামিয়ে ফোনটা নিল। নীলের এই চোর পুলিশ খেলায় নদীর মুখে একটু হাসি ফুটল। নীল, তুই কি আকাশের খবর নিতে পারবি? ও কি জানে আমি বন্দি? আকাশ ভাই তো মনে হয় হাফ ছেড়ে বেঁচেছে। তবে পাড়ার জান্টু ভাইরা খুব মন খারাপ করেছে, কারণ কালকের বিরিয়ানিটা নাকি খুব জোশ ছিল। আপু, আব্বু কিন্তু তোর বিয়ে ঠিক করার কথা বলেছে ওই লতিফ চাচার ছেলের পিয়ালের সাথে। ও তো আসতো একটা বলদ। পিয়াল? ওর সাথে বিয়ে বসার চেয়ে আমি বিষ খাবো নীল। তুই শুধু আকাশকে বলিস নদী মরেনি, নদী ফিরে আসবে। নদী ফোনের স্ক্রিনে আকাশের একটা ছবি, যা সে লুকিয়ে তুলেছিল, বের করে দীর্ঘশ্বাস ফেলল। সে ভাবল, আকাশ, আজ তুমি কি খুশি? আমি নেই বলে তোমার কফি শপ কি খুব শান্ত? নদী ঠিক করলো সে আর ভাত খাবে না। 24 ঘন্টা পার হয়ে গেল, নদী দরজা খুলল না। মা শাহানা বেগম খাবারের থালা নিয়ে দরজায় দাঁড়িয়ে কাঁদছেন। হায়দার সাহেব তখনও তার জেদে অনড়। এমন সময় দাদি রণচণ্ডী মূর্তিতে হাজির হলেন। হায়দার, তুই কি চাস? আমার নাতনিটাকে না খেয়ে মরে যাক? তুই কোন লাট সাহেবের বেটা হয়েছিস যে নিজের মেয়ের উপর হাত তুলিস? আমি এই বাড়ির বড় গিন্নি, আমার হুকুম, নদীর ঘরের তালা এক্ষুনি খুলবি। মা, আপনি বুঝছেন না, ওই ছেলেটা নদীর যোগ্য নয়। ও একটা ফকিন্নি। ফকিন্নি কে আর কে রাজা সেটা সময়ে বলবে। তুই যখন তোর বউকে নিয়ে পালিয়েছিলি, তোর বাবা কি তোকে তেজ্যপুত্র করেনি? আজ তুই বড় লোক হয়েছিস বলে অহংকার করছিস? নদী, দরজা খোল, আমি এসেছি। নদী দরজা খুলল না, বরং ভেতর থেকে চিৎকার করে বলল, দাদি, বাবা যদি কালকের মধ্যে আকাশকে আমার সামনে এনে মাফ না চায়, তবে আমি সিলিং ফ্যানে ঝুলে পড়ব। আমি কোনো পিয়ালের সাথে বিয়ে করব না। হায়দার সাহেব রেগে গিয়ে টেবিল চাপড়ালেন। তিনি চাইলেন না মেয়ে হাতছাড়া হোক, কিন্তু নদীর এই জেদ তাকে ভাবিয়ে তুলল। দাদি তখন হায়দার সাহেবের কানে কানে বললেন, ওকে আটকে রেখে লাভ নেই হায়দার, বরং আকাশকে ডেকে এনে অপমান করে তাড়িয়ে দে, যাতে নদী নিজের চোখেই দেখে ওই ছেলেটা ওর যোগ্য নয়। হায়দার সাহেব দাদির বুদ্ধিতে সাই দিলেন। তিনি ঠিক করলেন আকাশকে ডাকবেন এবং সবার সামনে তাকে টাকার লোভ দেখিয়ে নদীকে ত্যাগ করতে বলবেন। পরদিন সকালে আকাশকে নদীর বাড়িতে ডেকে আনা হলো। আকাশ এসেছে তার কফি শপের ইউনিফর্ম পরেই। সে অত্যন্ত সহজ এবং নির্ভীক। তাকে বিশাল ড্রয়িং রুমে বসানো হলো, যেখানে দামি দামি ঝাড় লণ্ঠন ঝুলছে। নদীকে ওপারে বারান্দায় দাঁড় করিয়ে রাখা হয়েছে, যাতে সে সব দেখতে পারে। বাবা আকাশের দিকে এক তারা নোট ছুড়ে দিয়ে বলে, শোনো আকাশ মাহমুদ, আমার মেয়ে তোমার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু তুমি তো জানো রাজকন্যার সাথে কখনো ভিক্ষুকের বিয়ে হয় না। এই নাও 10 লাখ টাকা, আজই শহর ছেড়ে চলে যাও এবং নদীকে বলো যে তুমি ওকে কোনোদিনও ভালোবাসোনি। আকাশ টাকার বান্ডিলটার দিকে তাকালো না। সে ধীর স্থিরে উঠে দাঁড়ালো।
উপর থেকে নদী বুক ধরফর করে সব দেখছে। সে ভাবছে আকাশ কি টাকাটা নেবে। হায়দার সাহেব, আপনার মেয়ের পাগলামির জন্য আমি প্রতিদিন রাস্তাঘাটে হেনস্থা হচ্ছি। আমি কি আপনাকে একবারও বলেছি যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই? টাকাটা নিজের পকেটে রাখুন। আমি এখানে টাকার জন্য আসিনি, আমি এসেছি আপনার মেয়েকে একটা কথা বলতে। আকাশ উপরের দিকে নদীর দিকে তাকালো। নদীর চোখে তখন জল। নদী, আপনার বাবার এই টাকার চেয়ে আমার কফি শপের ঘাম অনেক দামি। আপনি ভেবেছিলেন আমি আপনার প্রেমে পড়ে এই রাজপ্রাসাদে আসব? ভুল। আমি এসেছি আপনার এই অহংকারী বাবাকে বলতে যে আপনার মেয়েকে সামলান। ওর এই সস্তা ভালোবাসা আমার জুতোর তলার ধুলোর সমান। আমি আর কোনো দিন আপনার ছায়াও মারাবো না। আকাশ টাকার বান্ডিলটা লাথি মেরে সরিয়ে দিয়ে গটগট করে বেরিয়ে গেল। হায়দার সাহেব অট্ট হাসি দিয়ে উঠলেন। আর নদী বারান্দায় পাথরের মতো দাঁড়িয়ে রইল। আকাশের এই প্রচণ্ড অপমান নদীর হৃদয়ে তীরের মতো বিঁধল। তুমি আমায় অপমান করলে আকাশ, সবার সামনে আমার ভালোবাসাকে সস্তা বললে। ঠিক আছে, এবার দেখবে নদী হায়দারের আসল পাগলামি। আমি তোমাকে ভালোবেসেছি, এবার তোমাকে জয় করে ছাড়বো। হয় তুমি আমার হবে, না হয় পৃথিবী তোমার থাকবে না। আকাশ চলে যাওয়ার পর ড্রয়িং রুমে এক ভয়াবহ নিস্তব্ধতা নেমে এলো। হায়দার সাহেব সোফায় বসে সিগারেট ধরিয়েছেন। তার মুখে জয়ের হাসি। তিনি ভাবছেন আকাশকে অপমান করে নদীকে শিক্ষা দেওয়া গেছে। কিন্তু বারান্দায় দাঁড়িয়ে থাকা নদীর চোখের জল তখন শুকিয়ে গেছে। সেখানে এখন আগুনের ফুলকি। বাবা নিচ থেকে চিৎকার করে, দেখেছিস নদী, তোর ওই স্বপ্নের রাজকুমার টাকার বান্ডিলে লাথি মেরে চলে গেছে ঠিকই, কিন্তু তোকে সস্তা বলতে ভুলল না। ও জানতো তোকে অপমান করাই আমার প্রধান উদ্দেশ্য। এবার অন্তত তোর জ্ঞান ফেরা উচিত। নদী কোনো কথা বলল না। সে ধীর পায়ে নিচে নেমে এলো। তার হাঁটা ছলায় এক অন্যরকম দৃঢ়তা। সে বাবার সামনে গিয়ে দাঁড়ালো। বাবা, তুমি আজ আকাশকে অপমান করনি, তুমি নদী হায়দারের জেদকে উস্কে দিয়েছ। ও আমাকে সস্তা বলেছে তো ঠিক আছে, আমি আজ প্রতিজ্ঞা করছি, হয় আকাশ মাহমুদ আমার কবুল করবে, না হয় নদী হায়দারের লাশ এ বাড়ি থেকে বের হবে। মুখ সামলে কথা বল। তুই একটা ছেলের জন্য নিজের জীবন দেওয়ার কথা বলছিস? জীবন তো আমি আগেই দিয়েছি মা। নীল, কাশেম ড্রাইভারকে ডাক, বডিগার্ডদেরও সরাও। বাবা, তুমি যদি আমাকে আজ আটকাও তবে আমি এক্ষুনি নিজের হাত কাটবো। নদী টেবিল থেকে একটা কাচের গ্লাস আছাড় দিয়ে ভাঙলো এবং তার ধারালো অংশ নিজের কবজির কাছে ধরলো। হায়দার সাহেব ভয় পেয়ে গেলেন। তিনি জানেন তার মেয়ে কতটা একরোখা। ঠিক আছে, যাবি যা, কিন্তু মনে রাখিস আজ থেকে এই বাড়ির দরজা তোর জন্য চিরতরে বন্ধ হতে পারে যদি তুই আবার কোনো কেলেঙ্কারি করিস। নদী কোনো জবাব না দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। নীল তার পিছু নিল। আপু, তুই কি সত্যি আবার আকাশ ভাইয়ের কাছে যাবে? ও তোকে জঘন্যভাবে অপমান করলো। অপমান করেছে কারণ ও আমাকে সহ্য করতে পারছে না নীল। ও আমাকে ভালোবাসতে ভয় পায়। আমি আজ ওকে সেই ভয়ের মুখোমুখি দাঁড় করাবো। আকাশ কফি শপে ফিরে তার কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার মাথায় বারবার নদীর ওই অশ্রু সজল মুখটা ভেসে উঠছিল। সে নিজেকে বোঝাচ্ছিল যে সে যা করেছে ঠিক করেছে। বড়লোকদের সাথে তাদের কোনো মিল নেই। ঠিক তখনই কফি শপের সামনে লিমুজিন এসে থামলো। নদী গাড়ি থেকে নামলো, কিন্তু আজ তার হাতে কোনো ফুল নেই, মুখে কোনো হাসি নেই। নদী সরাসরি ক্যাশ কাউন্টারের সামনে গিয়ে বসলো। কফি শপে তখন অনেক কাস্টমার। আবার কেন এসেছেন? আমি কি আপনাকে যথেষ্ট পরিষ্কার করে বলিনি যে আমি আপনাকে ঘৃণা করি? আপনি আমাকে ঘৃণা করেন কিনা সেটা আপনার ব্যাপার। আমি এখানে কফি খেতে এসেছি। দিন, এক কাপ কফি দিন। আকাশ কফি দিল। নদী কফি নিল না। সে শুধু আকাশের দিকে তাকিয়ে রইল। 1 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে গেল। কফি শপ বন্ধ হওয়ার সময় হয়ে গেল। আকাশ যখন শাটার নামাতে গেল, দেখল নদী তখনও বাইরে ফুটপাতে বসে আছে। আকাশ তাকে পাত্তা না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করলো। আকাশ, তুমি যতবার আমাকে ফেলে দিবে আমি ততবার তোমার দরজায় ফিরে আসব। আজ আমি এখানেই থাকবো, সারা রাত এই ফুটপাতেই বসে থাকবো। পাগলামি করবেন না নদী, রাত বাড়ছে, এটা নিরাপদ এলাকা নয়। আপনার ড্রাইভারকে ডাকুন আর বাড়ি যান। আমি যাব না। আকাশ, তুমি আমাকে সস্তা বলেছ। আমি প্রমাণ করব নদী হায়দারের ভালোবাসা কতটা দামি। তুমি যতক্ষণ না আমায় ক্ষমা করছো আর আমাকে স্বীকার করছো, আমি এখান থেকে নড়বো না। আকাশ রাগে গজগজ করতে করতে হাঁটা দিল। সে ভাবলো নদী কিছুক্ষণ পর চলে যাবে, কিন্তু রাত 1টা বাজার পর সে তার ঘরে জানালা দিয়ে দেখলো আকাশের ঘর কফি শপের পাশেই।
নদী একা ফুটপাতে বসে কাঁপছে। ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির তীব্রতা বাড়ছে। নদী শাড়ির আঁচল দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে না, সে ভিজছে আর কাঁপছে। আকাশের খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তার আত্মসম্মান তাকে বাধা দিচ্ছিল। সে বালিশ দিয়ে কান ঢেকে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু নদীর মুখটা বারবার তাকে ডিস্টার্ব করছিল। অবশেষে আকাশ আর থাকতে পারল না, সে একটা ছাতা আর তোয়ালে নিয়ে নিচে দৌড়ে গেল। নদী, আপনি কি মারা যেতে চান? এই বৃষ্টির মধ্যে কেন বসে আছেন? আপনার কি একটু বুদ্ধি নেই? নদী আকাশের দিকে তাকালো, তার ঠোঁট নীল হয়ে গেছে ঠান্ডায়। সে কাঁপতে কাঁপতে হাসলো। তুমি এসেছো আকাশ, আমি জানতাম তুমি আসবে। তোমার মনটা আসলে পাথরের নয়, ওটা বরফের, একটু উষ্ণতা পেলেই গলে যায়। আকাশ নদীকে ছাতার নিচে টেনে নিয়ে বলে, চুপ করুন, আপনি একটা আস্ত আপদ। চলুন আমার ঘরে চলুন, এই অবস্থায় আপনাকে রাস্তায় ফেলে রাখা যায় না। আকাশ নদীকে প্রায় চ্যাংদোলা করে তার ছোট ঘরে নিয়ে এলো। ঘরটা খুব সাধারণ, একটা চৌকি আর কিছু বই। আকাশ তাকে শুকনো তোয়ালে দিল এবং নিজের একটা পুরনো শার্ট দিল পরার জন্য। এই শার্টটা পরে নিন, নইলে নিউমোনিয়া হবে। আমি বাইরে দাঁড়িয়ে আছি। নদী আকাশের শার্টটা পরে আয়নায় নিজেকে দেখলো। আকাশের বড় শার্টে তাকে দেখতে খুব কিউট লাগছিল। সে অনুভব করলো আকাশের ঘরের এই দারিদ্র্যের মাঝেও এক অদ্ভুত শান্তি আছে যা তার প্রাসাদে নেই। আকাশ ঘরে ফিরে এলো এবং এক কাপ গরম চা বানিয়ে দিল। দুজনে নিরিবিলি বসে আছে, বাইরে বৃষ্টির শব্দ। আকাশ, তুমি আমাকে আজ চর মেরেছো, আমার বাবাকে অপমান করেছো, আমাকে সস্তা বলেছো, তবুও কেন আমি তোমার এই ছোট্ট ঘরে এসে এত শান্তি পাচ্ছি? কারণ এখানে কোনো মেকি ভাব নেই নদী। আপনি আমাকে ভালোবাসেন কিনা আমি জানি না, তবে আপনার এই জেদটা আমাকে অবাক করে। কিন্তু নদী, আমাদের জীবন আলাদা। আপনার বাবা আমাকে টাকার বান্ডিল দেখিয়েছেন। আমি কি আপনার বাবার চাকর হয়ে থাকবো সারা জীবন? তুমি কেন আমার বাবার চাকর হবে? তুমি আমার স্বামী হবে, আমরা আলাদা থাকবো। আমি তোমার কফি শপে ক্যাশ সামলাবো। রাজি? আকাশ নদীর দিকে তাকালো। নদীর চোখের আকুতি আর ওই ভেজা চুলের ঘ্রাণে আকাশের কঠিন প্রতিরক্ষা যেন ভেঙে পড়ল। সে নদীর খুব কাছে এলো। আকাশ নদীর খুব কাছাকাছি বসে আছে। সে নদীর ভেজা চুলগুলো আলতো করে সরিয়ে দিল। নদীর হৃদয় স্পন্দন তখন আকাশের কান শুনতে পাচ্ছে। নদী, আপনি কি সত্যি পারবেন আমার এই অভাবের সাথে মানিয়ে নিতে? আমি কিন্তু আপনাকে লিমুজিন দিতে পারবো না। লিমুজিন আমার অনেক আছে আকাশ, আমার শুধু একটা মানুষের বুক দরকার যেখানে আমি মাথা রাখতে পারি। তুমি কি আমায় একটু জায়গা দেবে? আকাশ নদীর কপালে আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ালো। নদীর সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। ঠিক সেই মুহূর্তে জানালার বাইরে থেকে শীষ বাজানোর শব্দ শোনা গেল। ওই আকাশ, ঘরের বাতি নিভালি কেন? আমরা কিন্তু সব দেখতেছি। নদী আপু, আপনার শাড়ি তো এক আকাশ ভাইয়ের গায়ে ভালোই মানাইছে। আরে না, আকাশ ভাইয়ের শার্ট নদী আপুর গায়ে একদম খাপে খাপ। আকাশ, তুই তো দেখছি তলে তলে রোমান্টিক হিরো হয়ে গেলি রে। আকাশ লজ্জিত হয়ে জানালা বন্ধ করে দিল। নদী হাসতে হাসতে আকাশের বুকে মুখ লুকালো। শোনো আকাশ, কাল সকালে আমি দাদিকে নিয়ে আসব। দাদি তোমার মাকে পছন্দ করে ফেলেছেন, আর পিয়াল নামের ওই বলদটাকে আমি তোমার পাড়ার মোড়ে কান ধরে উদ্বোস করাবো। আপনি পারেনও নদী। তবে একটা কথা, কাল থেকে আমার কফি শপে আপনার ডিউটি শুরু। তবে বেতন কিন্তু হবে একদম মধ্যবিত্ত। বেতন লাগবে না, শুধু পচানিটা যেন ঠিক মতো পাই। এভাবে আকাশের কাঠিন্য আর নদীর উন্মাদনা এক মোহনায় এসে মিশল। অপমান আর জেদকে ছাপিয়ে জয় হলো এক বিচিত্র ভালোবাসার। কিন্তু হায়দার সাহেব কি এত সহজে হার মানবেন? নাকি আকাশ আর নদীর সম্পর্কে সেই উত্তাল সমুদ্র যেন এখন শান্ত স্নিগ্ধ এক হৃদে পরিণত হয়েছে? আকাশের ছোট ঘরে কাটানো সেই বৃষ্টির রাতটি তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিল। পরদিন সকালে আকাশ যখন কফি শপ খুলল, সে দেখল তার আগেই নদী সেখানে হাজির। তবে আজ লিমোজিন দূরে রাখা, আর নদী পরেছে নীল রঙের একটা সাধারণ সালোয়ার কামিজ। সে চুলে একটা সাধারণ বিনুনি পরেছে। আকাশ তাকে দেখে অবাক। আরে, আপনি এত সকালে এখানে, আর এই বেশ কেন? ভুলে গেছেন কাল রাতে কি কথা হয়েছিল? আজ থেকে আমি আপনার এই দোকানের অফিসিয়াল ক্যাশিয়ার। আর মিস্টার বস, দেরি করে আসার জন্য আপনার বেতন থেকে কিন্তু 100 টাকা কাটা যাবে। আকাশ হেসে দিল। নদীর এই চঞ্চলতা তার বিষণ্ণ জীবনকে রঙিন করে তুলছে। আকাশ কফি বানাতে শুরু করলো, আর নদী ক্যাশ কাউন্টারে বসলো। পাড়ার বন্ধুরা ঝন্টু আর বল্টু
দোকানে ঢুকে নদীকে দেখে থমকে গেল। ওরে বাবা, নদী আপু তো দেখি পুরাই কফি গার্ল হয়ে গেছেন। আকাশ, তোর দোকানে তো এখন কাস্টমার না, দর্শক আসবে। নদী আপু, 1 কাপ কফি কত? আপনার হাতে খাইতে তো তিতা কফি ও শরবত মনে হয়। বাজে বকো না। ঝন্টু ভাই, আপনাদের জন্য কফি ফ্রিতে দিলাম, কিন্তু আমার বসের করার নির্দেশ, কাউকে ছাড় দেওয়া যাবে না। কফি 50 টাকা, আর টিপস হিসাবে আপনাদের একটা গান গাইতে হবে। আকাশ আড়াল থেকে সব দেখছিল। সে দেখল নদী কত সহজেই সাধারণ মানুষের সাথে মিশে যাচ্ছে। দুপুরে আকাশ যখন কফির মগ পরিষ্কার করছিল, নদী পেছনে গিয়ে তার কানে ফিসফিস করে বলল, আকাশ, আজ কাজ শেষে আমরা রিক্সায় করে ঘুরতে যাব। ওই যে তোমার সেই পুরনো খুঁটতলা রিক্সা। আর এই বেশ কেন রিক্সায়? আপনার তো ধুলোবালিতে অ্যালার্জি। আপনার সাথে থাকলে আমার অ্যালার্জি ও রোম্যান্স মনে হয় আকাশ। বিকেল বেলা আকাশ আর নদী রিকশায় চড়ে শহরের অলিগলি ঘুরছে। আকাশ আজ খুব সাবলীল। সেই নদীর হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে রেখেছে। রিকশা চালক মামা গান গাইতে গাইতে প্যাডেল মারছেন। আকাশ দেখো, এই আকাশটা কত বড়। তুমি কি জানো আমার নাম নদী বলেই কি আমি তোমার কাছে ছুটে এসেছি? হতে পারে, নদী তো শেষ পর্যন্ত সাগরে মেশে, কিন্তু আপনি তো দেখি সাগরের উল্টো দিকে আকাশের দিকে ছুটছেন। তারা লেকের পাড়ে থামলো। সেখানে ফুচকার দোকান। নদী জেদ ধরলো সে ঝাল ফুচকা খাবে। আকাশ তাকে সাবধান করলো, কিন্তু নদী শুনল না। নদী ফুচকা খেতে গিয়ে উকি দিয়ে বলে, ও আকাশ, কত ঝাল, আমার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। বললাম তো, এখন বুঝুন মধ্যবিত্তের ঝাল কেমন। নিন, এই আইসক্রিমটা খান। আকাশ নদীর মুখে আইসক্রিম তুলে দিল। নদীর চোখে জল এসে গিয়েছিল ছালে। আকাশ নিজের রুমাল দিয়ে নদীর চোখ মুছে দিল। এই মুহূর্তটি যেন পৃথিবীর সব থেকে দামি রোম্যান্স। তারা একটা সুভেনির শপ থেকে একজোড়া মাটির আংটি কিনল। আকাশ, ওই হীরাটার চেয়ে এই মাটির আংটিটা আমার কাছে কোটি গুণ দামি, কারণ এটা তুমি কিনে দিয়েছো। তারা যখন রাস্তার পাশে বসে বাদাম খাচ্ছিল, নদী আকাশের কাঁধে মাথা রেখে বলল, আকাশ, আজ যদি সময়টা এখানে থেমে যেত, আমার খুব ভয় করছে। ভয় কিসের নদী? বাবা আমাকে এত সহজে ছেড়ে দেবে না। এদিকে নদীর বাড়িতে তখন অপারেশন নদী চলছে। নদীর ছোট ভাই নীল সারা শহর ঘুরে বেড়াচ্ছে আপুর উপর নজর রাখতে। সে আকাশের আর নদীর রিকশায় ঘোরার ছবি তুলে দাদিকে পাঠাচ্ছে। দাদি ড্রয়িং রুমে বসে চা খাচ্ছেন আর মিটিমিটি হাসছেন। দাদি, আপু তো আকাশ ভাইয়ের কাঁধে মাথা দিয়ে বাদাম খাচ্ছে। আব্বু যদি এই ছবি দেখে, তবে আকাশ ভাইয়ের কফি শপ আজকেই বোলডোজার দিয়ে ঘুরিয়ে দেবে। হায়দার দেখবে না, আমি হায়দারকে আজ এক ব্যবসার কাজে ঢাকার বাইরে পাঠিয়েছি। আজ নাতনিটা একটু প্রাণ ভরে শ্বাস নেক। ঠিক তখনই ড্রয়িং রুমে জ্বরের বেগে ঢুকলেন নদীর বাবা এম এ হায়দার। তিনি ঢাকার বাইরে যাননি, বরং তিনি গোয়েন্দা লাগিয়ে নদীর সব খবর রাখছিলেন। তার হাতে এক গাদা ছবি। মা, আপনি আমাকে মিথ্যে বলে বাইরে পাঠাতে চেয়েছিলেন। দেখুন আপনার নাতিন কি করেছে। এই সামান্য এক ওয়েটারের সাথে রিকশায় ঘুরে বেড়াচ্ছে। আমার বাড়ির ইজ্জত কি ফুটপাতে গড়াগড়ি খাবে? হায়দার, তুই বাড়াবাড়ি করছিস। নাতনিটা খুশি আছে, ওকে থাকতে দে। না, আমি ওকে এই মুহূর্তে ধরে আনবো। আর ওই আকাশ মাহমুদকে আমি এমন শিক্ষা দেব যে ও এই শহর ছাড়তে বাধ্য হবে। রানা, শফিক, গাড়ি বের কর, এখনই চল লেকের পাড়ে। নীল গোপনে নদীকে ফোন করার চেষ্টা করলো, কিন্তু নদীর ফোনটা তখন সাইলেন্ট মোডে আকাশের পকেটে ছিল। নদী আর আকাশ তখন পৃথিবীর মায়া কাটিয়ে এক রোমান্টিক ঘরে আচ্ছন্ন। সন্ধ্যা গড়িয়ে রাত নামছে। লেকের পাড়ে হালকা বাতাস। আকাশ আর নদী একটা বেঞ্চে বসে ভবিষ্যৎ নিয়ে কথা বলছিল। আকাশ ভাবছিল সে নদীর বাবার সাথে আবার কথা বলবে, নিজের যোগ্যতার প্রমাণ দেবে। ঠিক তখনই 3-4টা কালো পাজেরো গাড়ি লেকের পাড়ে এসে ব্রেক কষল। গাড়ি থেকে নামলেন হায়দার সাহেব আর তার সশস্ত্র বডিগার্ডরা। আকাশের পাড়ার লোকজনও সেখানে ছিল। তারা ভয়ে পিছিয়ে গেল। হায়দার সাহেব, আপনি এখানে? বাবা আকাশের কলার চেপে ধরে। হারামজাদা, তোকে না বলেছি আমার মেয়ের ছায়া মোড়াবি না? তোর এই রোমিও জুলিয়েট নাটক দেখব। রানা, নদীকে গাড়িতে তোলো। নদী বাবার পায়ে ধরে। বাবা নদীকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। বাবা প্লিজ, ওকে মেরো না। আমি নিজের ইচ্ছায় এসেছি। আমি আকাশকে ছাড়া বাঁচবো না বাবা। চুপ কর কুলটা।
তোর জন্য আজ আমার মাথার নিচু হয়ে গেছে। ওকে নিয়ে যাও। বডিগার্ডরা নদীকে টেনে হিঁচড়ে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। আকাশ বাধা দিতে গেলে বডিগার্ডরা তাকে ঘিরে ধরলো এবং পিস্তলের বাট দিয়ে আকাশের মাথায় আঘাত করলো। আকাশ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেল। আকাশ, না বাবা, ওকে মেরো না। আমি যাব, আমি তোমার সাথে বাড়ি যাব, শুধু ওকে ছেড়ে দাও। নদীকে জোর করে গাড়িতে তোলা হলো। গাড়ি স্টার্ট দিয়ে ধুলো উড়িয়ে চলে গেল। আকাশের বন্ধুরা দৌড়ে এসে আকাশকে ধরলো। আকাশের মাথা ফেটে রক্ত পড়ছে, কিন্তু তার চোখ তখনও রাস্তার দিকে, যেদিকে নদীকে নিয়ে যাওয়া হয়েছে। হায়দার ভিলা। নদীকে বাড়িতে এনে তার ঘরে শিকল দিয়ে তালা মারার মতো অবস্থা করা হলো। সব জানালা গ্রিল দিয়ে সিল করে দেওয়া হলো। এই ঘরেই পুচে মরবি তুই, আর কাল সকালেই পিয়ালের সাথে তোর এঙ্গেজমেন্ট হবে। যদি কোনো শব্দ করিস তবে ওই আকাশের লাশ ড্রেনে পাওয়া যাবে। নদী মেঝেতে বসে ঢুকরে কেঁদে উঠল। তার হাতে তখনও আকাশের কিনে দেওয়া সেই মাটির আংটিটা। সে আংটিটা বুকের সাথে চেপে ধরে ফিসফিস করে বলল, আকাশ তুমি এসো, তুমি না আসলে আমি সত্যিই মরে যাব। আকাশের মাথায় ব্যান্ডেজ, শরীরে অসহ্য যন্ত্রণা, কিন্তু মনের ভিতর নদীর কান্নার প্রতিধ্বনি তাকে স্থির থাকতে দিচ্ছিল না। মাঝরাতে যখন পুরো শহর ঘুমে আচ্ছন্ন, আকাশ তখন নদীর প্রাসাদের বিশাল প্রাচীরের সামনে এসে দাঁড়ালো। আকাশে তখন মেঘের ঘনঘটা, ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। হায়দার ভিলার প্রধান ফটকে দারোয়ান গফুর মিয়া বসে ছিমুচ্ছিল। তার সামনে এক বাটি মুড়ি আর পাশে একটা রেডিও বাজছিল। আকাশ দেয়াল টপকে ভেতরে ঢোকার পরিকল্পনা করলো। সে দেখলো গফুর মিয়া খৈনি মুখে দিয়ে ঘুমে ঢুলছে। তার নাক ডাকার শব্দে বৃষ্টির শব্দও হার মানছে। আকাশ বিড়ালের মতো নিঃশব্দে বাগানের ঝোপঝাপ পার হয়ে মূল বারান্দায় এলো। ঠিক তখনই দোতলার বারান্দায় ধোঁয়া দেখা গেল। নদীর বাবা হায়দার সাহেব পাইপ হাতে দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়েছিলেন। আকাশের বুক ধরফর করে উঠল। হায়দার সাহেব কি তাকে দেখে ফেলেছেন? আকাশ থমকে দাঁড়িয়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, হায়দার সাহেব আকাশের দিকে একবার তাকালেন। এক মুহূর্ত চোখাচুকিও হলো, কিন্তু তিনি যেন দেখেও না দেখার ভান করে আকাশের দিক থেকে মুখ ফিরিয়ে ভিতরে চলে গেলেন। হয়তো বাবার হৃদয়ের কোনো এক কোনায় মেয়ের জন্য মায়া জেগেছে, অথবা তিনি দেখতে চান এই মধ্যবিত্ত ছেলেটা তার মেয়ের জন্য কত দূর যেতে পারে। আকাশ পাইপ বেয়ে দোতলার সেই ঘরে পৌঁছালো যেখানে নদীকে বন্দি করে রাখা হয়েছে। জানালার গ্রিলগুলো ভেতর থেকে লক করা ছিল না, হয়তো নীল সেটা আগেই আলগা করে রেখেছিল। আকাশ জানালার পাল্লা সরাতেই দেখলো নদী মেঝেতে বসে কাঁপছে। নদী, আমি এসেছি। নদী চমকে উঠে তাকালো। তার এলোমেলো চুল, চোখের নিচে কালচে দাগ। আকাশকে দেখে সে এক লাফে উঠে এসে জানালার গ্রিল ধরে টুকরে কেঁদে উঠল। আকাশ জানালার ফাঁক দিয়ে হাত বাড়িয়ে নদীর মুখটা নিজের হাতের মুঠোয় নিল। তুমি এসেছো আকাশ, আমি জানতাম তুমি আমাকে এই নরকে একা ফেলে যাবে না। তোমার মাথায় রক্ত, ও গড, ওরা তোমাকে অনেক মেরেছে না? এই আঘাত কিছুই না নদী, তোমার এই চোখের জল আমার বুকের ভেতর যে ক্ষত করছে তার চেয়ে বড় আঘাত আর নেই। আকাশ ঘরের ভেতর ঢুকলো। বাইরে তখন বৃষ্টির বেগ বেড়েছে। জানালার কাচের উপর বৃষ্টির ফোঁটাগুলো যেন এক আদিম সুর তুলছে। ঘরে আবছা নীল আলো জ্বলছিল। নদী কোনো কথা না বলে আকাশকে জড়িয়ে ধরল। এই আলিঙ্গন যেন শত বছরের তৃষ্ণা মেটানোর। নদীর গায়ে সেই পরিচিত বুনো ঘ্রাণ আকাশকে নেশাতুর করে তুলল। নদী আকাশের বুকে মুখ লুকিয়ে বলল, আকাশ, আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারছি না। ওরা কাল আমাদের সাথে এঙ্গেজমেন্ট করিয়ে দেবে। আমি থাকতে তোমাকে কেউ স্পর্শ করতে পারবে না নদী। আমি এসেছি তোমাকে নিয়ে যেতে। নদী আকাশের ব্যান্ডেজ করা মাথায় আলতো করে হাত রাখলো। আকাশের চোখ বন্ধ হয়ে আসছিল পরম শান্তিতে। নদী তার ভেজা ঠোঁট দিয়ে আকাশের ক্ষত স্থানে আলতো করে ছোঁয়া দিল। আকাশের শরীরের ভেতর দিয়ে যেন 440 ভোল্টের কারেন্ট বয়ে গেল। সে নদীর কোমর জড়িয়ে ধরে তাকে নিজের আরো কাছে টেনে নিল। বাইরে বৃষ্টির শব্দ আর ভেতরে দুই তৃষ্ণার্ত হৃদয়ের হাহাকার। আকাশ নদীর ঘাড়ের কাছে নিজের মুখ রাখলো। নদীর নিঃশ্বাস তখন দ্রুততর হচ্ছে। সে আকাশের শার্টের বোতামগুলো কাঁপা কাঁপা হাতে খুলতে শুরু করলো। আকাশের শক্ত পেশিবহুল শরীরের স্পর্শে নদী নিজেকে হারিয়ে ফেলল। তারা দুজনে বিছানায় এলো। নদীর রেশমি শাড়িটা তখন তার শরীর থেকে অবাধ্য হয়ে খসে পড়ল। আকাশের বলিষ্ঠ বাহুর নিচে নদী নিজেকে সঁপে নিল। প্রতিটি ছোঁয়ায় ছিল ব্যাকুলতা, প্রতিটি নিঃশ্বাসে ছিল অধিকার। বৃষ্টির ঝাপটা জানালার কাছে আশ্রে পড়ছিল, আর ঘরের ভেতর ভালোবাসার উত্তাপে দুজন একাকার হয়ে যাচ্ছিল। আকাশের পেশি আর নদীর
লাবণ্যময় শরীর যখন এক হলো তখন মনে হলো পৃথিবীর সব বাধা, সব শ্রেণী বিভেদ ধুলোয় মিশে গেছে। এটি শুধু দৈহিক মিলন ছিল না, এটি ছিল দুটি আত্মার চূড়ান্ত একীভূত হওয়া। ভোর হওয়ার ঠিক আগে যখন বৃষ্টির শব্দ একটু কমেছে, হঠাৎ বারান্দায় পায়ের আওয়াজ শোনা গেল। নদীর মা শাহানা বেগম হয়তো দুশ্চিন্তায় মেয়ের ঘরের দিকে আসছিলেন। মা দরজার বাইরে থেকে বললেন, নদী, মা ঘুমাচ্ছিস? আমি একটু দুধ এনেছি, খেয়ে নে। নদী আর আকাশ চমকে উঠে দ্রুত নিজেদের পোশাক ঠিক করে নিল। নদী কোনো উত্তর দিল না। শাহানা বেগম দরজা খোলার চেষ্টা করলেন, কিন্তু ভেতর থেকে লক করা ছিল। নদী, দরজা খুলছিস না কেন? হায়দার, ও হায়দার, এদিকে এসো। নদীর ঘর থেকে কার যেন কথা বলার শব্দ পাওয়া যাচ্ছে। চ। মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে হইচই শুরু হয়ে গেল। বডিগার্ডদের দৌড়ঝাঁপ শোনা গেল। আকাশ নদীর হাত শক্ত করে ধরল। নদী এখন বা কখনো না, পালাবার সময় হয়েছে। নদী তার আলমারি থেকে প্রয়োজনীয় কিছু জিনিস ব্যাগে ভরে নিল। আকাশ জানালার গ্রিল দিয়ে দড়ি ঝোলালো। কিন্তু মজার কাণ্ড হলো, নিচে গিয়ে দেখা গেল দারোয়ান গফুর মিয়া তখনও ঘুমে কাদা। তার রেডিওতে তখন বাজছে গান, পালাবে কোথায়। নীল পেছন থেকে ফিসফিসিয়ে বলল, আপু তাড়াতাড়ি পালা, আপু তাড়াতাড়ি পালা, আব্বু পুলিশ খবর দিচ্ছে। এই নে গাড়ি চাবি, বাগানের গেটে কাসেম ড্রাইভারের তোদের জন্য অপেক্ষা করছে। আকাশ আর নদী হাত ধরাধরি করে বাগানে ঝোপ দিয়ে দৌড়াতে শুরু করলো। পথে বডিগার্ড শফিকের সাথে দেখা। আকাশ এক ঘুষিতে শফিককে কাদার মধ্যে ফেলে দিল। শফিক চিৎকার করতে গিয়ে মুখে কাদা ঢুকে গেল। কাসেম ড্রাইভার তার পুরনো আমলের জিপ গাড়িটা নিয়ে গেটের বাইরে দাঁড়িয়েছিল। আকাশ আর নদী লাফিয়ে গাড়িতে উঠল। কাশেম চাচা, জলদি চালান, আমাদের যেন কেউ ধরতে না পারে। ম্যাম, চিন্তা করেন না, আজ কাশেম ভাই ড্রাইভারের কেরামতি দেখবেন। পিছন থেকে হায়দার সাহেবের কালো পাজেরগুলো তাড়া করতে শুরু হলো এক দুর্ধর্ষ ধাওয়া। বৃষ্টির পিচ্ছিল রাস্তায় গাড়িগুলো ড্রিফট করছিল। আকাশ নদীর হাত ধরে বলল, ভয় নেই নদী, আমরা আমাদের ঠিকানায় পৌঁছে যাব। কাশেম ড্রাইভার হুট করে এক গলির ভিতরে ঢুকে পড়লো, যেখানে একটা গরুর গাড়ি যাচ্ছিল। পাজেরোগুলো গরুর গাড়ির পেছনে আটকে গেল। গরুর মালিক তার গরুকে সামলাতে গিয়ে রাস্তা ব্লক করে দিল। হায়দার সাহেবের বডিগার্ডরা গাড়ি থেকে নেমে গরু সরাতে গিয়ে নিজেরাই কাদার ভিতরে গড়াগড়ি খেল। নদী হাসতে হাসতে আকাশের কাঁধে মাথা রাখলো। তারা শহরের সীমানা পেরিয়ে এক অজানা গন্তব্যের দিকে ছুটল। ভোরের আলো ফুটতে শুরু করেছে। নদী আকাশের দিকে তাকিয়ে বলল, আকাশ, আজ থেকে আমি আর নদী হায়দার নই, আমি শুধুই তোমার নদী। আকাশ নদীর কপালে চুমু খেয়ে বলল, আর আমি তোমার সেই আকাশ যেখানে নদী সারা জীবন খেলা করবে। রাজপ্রাসাদ পেছনে পড়ে রইল অহংকার আর শৃঙ্খলা। শুরু হলো এক নতুন জীবনের গল্প, যেখানে মেঘের ওপারে সবসময় সূর্য হাসে। কাশেম ড্রাইভারের জিপ গাড়িটা সোজা গিয়ে থামলো এক পুরনো কাজী অফিসের সামনে। আকাশ আর নদীর অবস্থা তখন শোচনীয়। বৃষ্টিতে ভেজা কাপড়, আকাশের মাথায় ব্যান্ডেজ আর নদীর শাড়ি কাদায় মাখা। কাজী সাহেব তখন তসবি হাতে ঝিমুচ্ছিলেন। আকাশ তাকে ধাক্কা দিয়ে জাগিয়ে তুলল। কাজী সাহেব, জলদি আমাদের বিয়ে পড়ান, পেছনে জমদূত আসছে। আরে বাবা, এত তাড়াহুড়ার কিসের? সাক্ষী কই আর দেড়মোহন কত? ঠিক তখনই ঝন্টু আর বল্টু হাঁপাতে হাঁপাতে ঢুকলো। তারা বাইক নিয়ে আগেই খবর পেয়ে এখানে চলে এসেছে। আমরাই সাক্ষী, দেনমোহর যা লাগে আকাশ ভাই কিস্তিতে দিয়ে দিব, আপনি আগে শুরু করেন। বিয়ের মাঝপথে হঠাৎ নদীর ছোট ভাই নীল হুড়মুড় করে ঘরে ঢুকলো। সবাই ভেবেছিল সে বোধহয় পুলিশ নিয়ে এসেছে, কিন্তু নীল পকেট থেকে এক জোড়া সোনার আংটি বের করে বলল, আপু আপু আপুর লকার থেকে এগুলো সরায় আনছি, বিয়ের আংটি ছাড়া কি বিয়ে হয়? নদী হাসতে হাসতে নীলকে জড়িয়ে ধরল। কাজী সাহেব যখন বললেন কবুল কবুল, তখন নদী এত জোরে কবুল বলল যে কাজী সাহেব চেয়ার থেকে উল্টে পড়তে পড়তে বাঁচলেন। আকাশ মুচকি হেসে নদীর হাত ধরে ধীর স্বরে বলল, কবুল। বিয়ে শেষ করে তারা যখন আকাশের সেই মধ্যবিত্ত পাড়ায় পৌঁছালো, তখন পুরো পাড়ায় আনন্দের বন্যা। আকাশের মা সবিতা বেগম দরজায় বরণডালা নিয়ে দাঁড়িয়েছিলেন। নদীকে দেখেই তিনি জড়িয়ে ধরলেন। আজ থেকে তুই আমার ঘরের লক্ষ্মী মা। আকাশ যদি তোকে আর বকে তবে আমায় বলিস, ওর কান আমি মলে দেব। ঠিক তখনই পাড়ার মোড়ে সেই কালো পাজেরো গাড়িগুলোর গর্জন শোনা গেল। সবাই ভয়ে সিটিয়ে গেল। আকাশ নদীকে নিজের আড়ালে নিল। গাড়ি থেকে নামলেন হায়দার আর শাহানা বেগম। হায়দার সাহেবের হাতে তখনও সেই জেদি লাঠি। হায়দার সাহেব, আমরা এখন বিবাহিত দম্পতি,
আপনি চাইলে আমাকে মারতে পারেন, কিন্তু নদীকে আর নিয়ে যেতে পারবেন না। সবাই ভাবলো এবার রক্তারক্তি হবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হায়দার সাহেব তার লাঠিটা মাটিতে ফেলে দিলেন। শাহানা বেগম দৌড়ে গিয়ে নদীকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আকাশ মাহমুদ, আমি সারা রাত ঘুমাতে পারিনি। আমি দেখতে চেয়েছিলাম তুই আমার মেয়েকে কতটা ভালোবাসিস। তুই আজ প্রমাণ করেছিস যে হিম্মত থাকলে রাজকন্যাকেও জয় করা যায়। যা, আজ থেকে তোকে আমি আর ফকির বলবো না, আজ থেকে তুই আমার বড় জামাই। পুরো পাড়া হাততালিতে ফেটে পড়ল। ঝন্টু আর বল্টু বিরিয়ানির ডেকচি খুলে চিৎকার করে বলতে লাগলো, আজকের খাওয়া বড়লোক শ্বশুরের পক্ষ থেকে ফ্রি। রাত গভীর হয়েছে। আকাশের ছোট ঘরটি আজ নীল আর ঝন্টু মিলে বুনো ফুল দিয়ে সাজিয়েছে। ঘরে দামি রুম ফ্রেশনার নেই, কিন্তু রজনীগন্ধার তীব্র সুঘ্রাণ চারিদিকে। নদী লাল বেনারসি পরে বিছানায় বসে আছে, তার চোখে মুখে লজ্জার আভা। আকাশ ঘরে ঢুকে দরজাটা আলতো করে আটকে দিল। আকাশ নদীর পাশে বসে। বিশ্বাস হচ্ছে না নদী, তুমি আজ সত্যি এই ঘরে? এই অভাবের সংসারে থাকতে তোমার কষ্ট হবে না তো? নদী আকাশের বুকে মাথা রাখে। যেখানে তোমার বুক আছে সেখানে আবার অভাব কিসের আকাশ? আজ থেকে তোমার সব কষ্ট আমার, আর আমার সব সুখ তোমার। আকাশ নদীর ঘুমটা সরিয়ে তার চিবুকটা উঁচিয়ে ধরল। নদীর কাজল মাখা চোখ দুটো আজ তৃষ্ণার্ত। আকাশ নিচু হয়ে নদীর কপালে একটা দীর্ঘ চুমু খেলো। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি আবার শুরু হয়েছে। ঘরের আবছা আলোর নিচে দুজন একে অপরের অস্তিত্ব অনুভব করছে। আকাশ নদীর কানের দুলটা আলতো করে খুলে দিল। নদীর সারা শরীরে শিহরণ খেলে গেল। আকাশ যখন নদীর শাড়ির আঁচলটা কাঁধ থেকে সরিয়ে দিল, নদী লজ্জায় আকাশের বুকের ভিতর মুখ লুকালো। আকাশের বলিষ্ঠ হাত নদীর কোমল পিঠের উপর আলতো করে নামিয়ে আনলো। প্রতিটি ছোঁয়ায় ছিল পরম নির্ভরতা। তারা একে অপরের ওষ্ঠে খুঁজে পেল ভালোবাসার অমৃত স্বাদ। বিছানায় ফুলের পাপড়ির মাঝে দুজন একাকার হয়ে গেল। আকাশের উন্মুক্ত পেশিবহুল শরীরের নিচে নদীর নরম তনু যখন মিশে গেল, তখন সৃষ্টি হলো এক আদিম ও পবিত্র বাক্য। তাদের নিঃশ্বাসের গতি বেড়ে গেল, হৃদস্পন্দন যেন একতালে বাজতে লাগলো। এটি শুধু শরীরই তৃষ্ণা ছিল না, এটি ছিল দীর্ঘ সংগ্রামের পর অর্জিত এক পরম তৃপ্তি। বৃষ্টির রিনঝিন শব্দে সেই রাতটি তাদের মিলনের সাক্ষী হয়ে রইল। ভোরে সূর্য উকি দিচ্ছে জানালার ফাঁক দিয়ে। নদী আকাশের বাহুবন্দী হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। আকাশ জেগে উঠে নদীর কপালে পড়ে থাকা অবাধ্য চুলগুলো সরিয়ে দিল। ঠিক তখনই দরজায় টকা পড়ল। দুলাভাই ওঠেন, আব্বু আপনাদের জন্য নতুন এক ফ্ল্যাটের চাবি পাঠাইছে, আর আম্মু নাস্তা নিয়ে আইছে। যদি দরজা খোলেন, নাহলে বল্টু ভাই সব মিষ্টি খেয়ে ফেলবে। নদী ধরফর করে জেগে উঠে আকাশের বুকে আবার মুখ লুকালো। আকাশ হেসে উঠল। শুনলে তো নদী, রাজকন্যা হয়ে থাকতে চেয়েছিলে, কিন্তু কপালে তোমার মধ্যবিত্তের চেঁচামেচি লেখা। এই চেঁচামেচি তো আমার পৃথিবী আকাশ, আমি তো এই পাগলামিটাই চেয়েছিলাম। ওরে আমার রোমিও দুলাভাই, বেলা তো 10টা বাজে, নাস্তা নিয়ে বসে আছে। এখন তো দরজা খোলেন, নাকি সারাদিন শুধু রোমান্সই করবেন? নদী ধরফর করে জেগে উঠে লাজুক হাসিতে আকাশের বুকে মুখ লুকালো। আকাশ হেসে উঠল। এই সেই হাসি যা আজ থেকে নদীর সারা জীবনের ঠিকানা। আকাশ আর নদীর বাসর রাতে সেই মাদকতা এখনো কাটেনি। সকালে রোদ জানালার গ্রিল ভেদ করে নদীর চুলে এসে পড়ছে। নীল বাইরে থেকে চেঁচামেচি করে বাড়ির সবাইকে জানিয়ে দিয়েছে যে রোমিও জুলিয়েট এখনো দরজা খোলেনি। আকাশ নদীকে কোলে তুলে নিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। নিচে দেখা যাচ্ছে বিচ্ছু, নীল আর ঝন্টু বল্টু মিলে নাস্তার ট্রে হাতে দাঁড়িয়ে আছে। নীল আর বন্ধুদের বিদায় দিয়ে আকাশ যখন ঘরে ফিরল, সে দেখল নদী তখনও বিছানায় আধশোয়া হয়ে আকাশের ফতোয়াটা গায়ে জড়িয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে এক কিশোরী রাজকন্যা যে আজই প্রথম স্বাধীনতার স্বাদ পেয়েছে। কি ব্যাপার ম্যাডাম, আপনার বাবা তো ফ্ল্যাটের চাবি পাঠিয়েছেন, কিন্তু আমি তো ঠিক করেছি আমরা আবার এই ছোট ঘরেই থাকবো। আপনার কি খুব কষ্ট হবে? কষ্ট কেন হবে? তবে একটা শর্ত আছে, আজ থেকে তোমার ওই কফি শপের পুরো ক্যাশ আমি সামলাবো। আর হ্যাঁ, বিকেলের নাস্তায় কিন্তু তোমাকে নিয়ে সাথে ঝালমুড়ি বানিয়ে খাওয়াতে হবে। ঝালমুড়ি? আপনি তো ঝালে কান দিয়ে ধোয়া বের করেন। আচ্ছা ঠিক আছে, তবে এখন চলো, মা আমাদের জন্য নাস্তা নিয়ে বসে আছেন। আমার মা কিন্তু তোমার শাশুড়ি, একটু সমীহ করে চলো কিন্তু। নদী চট করে শাড়ি পরে তৈরি হয়ে নিল। রান্নাঘরে গিয়ে সে দেখল সবিতা বেগম পরোটা ভাজছেন। নদী পেছন থেকে গিয়ে শাশুড়িকে জড়িয়ে ধরল। মা, আজ থেকে আমি আপনার রান্নাঘরের অ্যাসিস্ট্যান্ট।
আকাশ বলেছে আমি নাকি ডাল রাখতে গিয়ে সাবান ফেনা করি। আজ আমি আপনাকে দেখিয়ে দেব আমি কত ভালো রান্না করি। আহা মা, তুই কেন কান্না করবি? তুই তো আমার ঘরের লক্ষ্মী। আকাশ, তুই কেন আমার মেয়েটাকে খেপাস? আকাশ একপাশে দাঁড়িয়ে চা খেতে খেতে মুচকি হাসছিল। সে ভাবছিল যে মেয়ে একদিন লিমুজিন ছাড়া চলতো না, সে আজ তার মায়ের হাতে সাধারণ পরোটা খাওয়ার জন্য কত ব্যাকুল। দুপুরে নদী আর আকাশ কফি শপে এলো। আজ কফি শপটা সাজানো হয়েছে নীল আর সাদা বেলুন দিয়ে। দোকানের বাইরে সাইনবোর্ডে লাগানো হয়েছে আজকের স্পেশাল নদী আকাশ স্পেশাল কফি। নদী ক্যাশ কাউন্টারে বসে একদম বস স্টাইলে অর্ডার নিচ্ছে। এমন সময় সেই পিয়াল, যাকে নদীর বাবা পছন্দ করেছিলেন, দামি গাড়ি নিয়ে কফি শপের সামনে এসে ব্রেক কষলো। পিয়াল ভেতরে ঢুকে নদীকে ক্যাশে দেখে থমকে গেল। নদী, এ কি দশা তোমার? এই সিসকে দোকানের ক্যাশিয়ার হয়েছো তুমি? আঙ্কেল তোমার শোকে প্রায় পাগল হয়ে যাচ্ছেন। চলো আমার সাথে, এখনো সময় আছে। নদী পিয়ালের দিকে তাকিয়ে একগাল হাসলো, তারপর এক মগ কড়া কফি পিয়ালে টেবিলের সামনে ধপাস করে রাখলো। শোনো মিস্টার পিয়াল, এই ছিচকে দোকানটা আমার স্বামীর স্বপ্ন। আর তোমার ওই রাজপ্রাসাদে সোনার খাঁচা থাকতে পারে, কিন্তু এই দোকানে ভালোবাসার ঘ্রাণ আছে। কফিটা খাও, 500 টাকা বিল। আর হ্যাঁ, টিপস হিসাবে আমার স্বামীর কাছে 1 কাপ কফি খাওয়ার শিক্ষা নিয়ে যেও। আকাশ পেছন থেকে এসে পিয়ালের কাঁধে হাত রাখলো। আকাশের সেই তেজি দৃষ্টি দেখে পিয়াল আর এক মুহূর্তও দাঁড়ালো না। কফি না খেয়েই বিল দিয়ে ভূ দৌড় দিল। ম্যাডাম, আপনি তো দেখি বেশ কড়া ক্যাশিয়ার। জামাইয়ের শত্রুদের তো এক নিমিষেই তাড়ালেন। শত্রু তারা তো শুধুমাত্র শুরু। আকাশ, রাতটা হতে দাও, তারপর তোমার খবর আছে। বিকেল হতেই মেঘ জমতে শুরু করলো। আকাশে মেঘের ঘন ঘটা দেখে নদী দোকান বন্ধ করার বায়না ধরলো। তারা দুজনে আকাশের বাসার ছাদে গিয়ে উঠল। ছাদটা ছোট হলেও সেখান থেকে পুরো শহর দেখা যায়। ঝিরঝিরে বৃষ্টি শুরু হতেই নদী তার শাড়ির আঁচলটা কোমরে গুজে বৃষ্টির মাঝখানে নাচতে শুরু করলো। আকাশ, এসো না, ভিজলে কত ভালো লাগে দেখো। আমি ভিজবো না, আমার জ্বর হবে। তুমি পাগলামি বন্ধ করো নদী। নদী হুট করে আকাশের হাত ধরে হ্যাচকা টানে বৃষ্টির নিচে নিয়ে এলো। আকাশ টাল সামলাতে না পেরে নদীর গায়ের উপর পড়লো। দুজন এখন বৃষ্টির নিচে একদম ভেজা। নদীর ভেজা শাড়ি তার শরীরের সাথে লেপ্টে আছে, যা দেখে আকাশের নিঃশ্বাস ভারী হয়ে উঠল। তুমি আসলে একটা আপদ নদী, আমাকে শান্তি দেবে না কোনোদিন। শান্তি তো কবরে আকাশ, এখন তো শুধু অশান্তির রোম্যান্স হবে। নদী আকাশের শার্টের কলার ধরে তাকে নিজের দিকে টানলো। বৃষ্টির জলের মাঝে তাদের প্রথম বিবাহিত চুম্বনটা ছিল তীব্র ও দীর্ঘ। আকাশের হাতের শক্ত বাঁধন নদীর কোমরে আবার সেই প্রথম দিনের মতো কম্পন ধরিয়ে দিল। রাত গভীর হয়েছে। বৃষ্টির শব্দের সাথে পাল্লা দিয়ে ঘরের ভিতরে রজনীগন্ধার সুবাস আরও তীব্র হয়েছে। নদী তার ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছছে। আকাশ ড্রেসিং টেবিলের আয়নায় নদীর সেই অপরূপ রূপ দেখছিল। সে পেছন থেকে গিয়ে নদীকে জড়িয়ে ধরল। নদী, তুমি যখন আমার সাথে থাকো তখন মনে হয় আমার অভাবগুলোই আমার সব থেকে বড় সম্পদ। আকাশ নদীর ভেজা কাঁধে নিজের মুখ রাখলো। নদীর শরীরটা অবাধ্য হয়ে আকাশের দিকে ঘুরে গেল। আকাশ নদীর কানের পেছনে থাকা তিলটাতে আলতো করে কামড় দিল। নদীর মুখ দিয়ে এক অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো। আকাশ নদীকে কোলে তুলে বিছানায় নিয়ে এলো। ঘরের নীল আলোটা আজ আরো মায়াবী লাগছে। আকাশ নদীর হাতের কাছের চুড়িগুলো একে একে খুলে ফেলতে শুরু করলো। চুরির টুংটাং শব্দ আর বাইরের বৃষ্টির ছন্দ মিলে এক অপার্থিব আবহ তৈরি করলো। আকাশ যখন নদীর গলার হারটা খুলল, নদীর নিঃশ্বাস তখন আকাশের কানে তপ্ত হাওয়ার মতো আছড়ে পড়ছে। আকাশের বলিষ্ঠ হাতের স্পর্শ নদীর রেশমি ত্বকের উপর দিয়ে ধীরে ধীরে নেমে গেল। নদী লজ্জায় আর আবেশে চোখ বন্ধ করে আকাশের বুকের লোমে নিজের আঙ্গুল চালাতে লাগলো। প্রতিটি ছোঁয়ায় ছিল কয়েক মাসের বিরহ আর অপেক্ষার আগুন। আকাশ নদীর ওষ্ঠে নিচে ঠোঁট ডুবিয়ে দিল। তাদের এই মিলন ছিল একাধারে বুনো আর স্নিগ্ধ। আকাশের পেশিবহুল শরীরের নিচে নদীর কমনীয়তা যেন একাকার হয়ে গেল। বৃষ্টির ঝাপটা জানালার কাছে যেমন আশ্রে পড়ছিল, তেমনি তাদের হৃদয়েও কামনার ঢেউ আশ্রে পড়ছিল। আকাশের উত্তপ্ত স্পর্শে নদী বারবার কুঁকড়ে যাচ্ছিল, আবার পরক্ষণেই নিজেকে সঁপে দিচ্ছিল আরও নিবিড়ভাবে। সারা রাত ধরে চলল তাদের এই ভালোবাসার মধুর যুদ্ধ। ভোরের দিকে আকাশ আর নদী দুজনে জানালার পাশে বসে কফি খাচ্ছে। নদী আকাশের কাঁধে মাথা রেখে বাইরের শান্ত প্রকৃতির দিকে তাকিয়ে আছে। আকাশ, একটা কথা বলবো? বলো পাগলি। তুমি যে আমাকে প্রথম দিন চর মেরেছিলে না, ওই চরটাই ছিল আমার জীবনের সেরা চর।
ওটা না মারলে হয়তো আমি আজ তোমার এই বুকে মাথা রাখতে পারতাম না। তাহলে কি প্রতিদিন একটা করে চর লাগবে? খবরদার, এখন যদি মারো তবে তোমার ওই কফি শপ আমি আমার বাপের টাকা দিয়ে কিনে নিয়ে তোমাকে বরখাস্ত করব। আকাশ নদীকে নিজের বাহুবন্দী করে নিল। তারা বুঝলো টাকা বা আভিজাত্য নয়, ভালোবাসার জন্য শুধু দুটো সাহসী হৃদয়ের প্রয়োজন। সমাপ্ত।